হচ্ছে বিদ্রোহী কবিতা পড়বো। এখন বিদ্রোহী কবিতা পড়তে গেলেই আমাদের মাথায় তো অবশ্যই কাজী নজরুল ইসলাম নামটা আসে। যেহেতু কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটা লিখেছে। এখন কথা হচ্ছে আমি এই স্লাইডের নাম দিয়েছি হচ্ছে প্রেমিক নজরুলের বিদ্রোহী কবিতা। কারণটা হচ্ছে নজরুল শুধু বিদ্রোহ নিয়ে লেখালেখি করেছে এরকম না। নজরুল আ কি বলে যে মানুষের দ্বন্দ্ব, মানুষের ভেতরে যে যুদ্ধ, তারপর হচ্ছে দেশ-বিদেশের নানান ইস্যু নিয়ে তিনি লেখালেখি করেছেন। সুতরাং এবং তিনি ভালোবাসা, প্রেম, প্রীতি এগুলো নিয়েও বিভিন্ন লেখালেখি করেছেন এবং তার বিখ্যাত উক্তিও রয়েছে। সুতরাং নজরুলকে আমি বিদ্রোহের মধ্যে আটকে রাখতে চাইনি। সেজন্য আজকের শিরোনামেই আছে হচ্ছে প্রেমিক নজরুলের বিদ্রোহী কবিতা। সুতরাং আজকে নতুন কিছু পাবা। আর হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, কাজী নজরুল ইসলাম থেকে ঢাবি, আ রাবি, তারপর হচ্ছে তোমার ধরো আ জাবি, ছবি প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে আসে? ধরো আ কাজী নজরুল ইসলামের প্রশ্ন তুমি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার প্রশ্নেই পাবা। যেমন একটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল ধরো ঢাকা ইউনিভার্সিটির মনে হয় একসময় আসছিল যে ৮০ টা বছর কেটে গেল আ তবু মানে কোন সময় তোমাকে ডাকি নাই। মানে ওই যে একটা লাইন আছে না কাজী নজরুল ইসলামের? তবুও তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। এই লাইনটা দিয়ে মনে হয় একটা আসছিল ভাব সম্প্রসারণ। অর্থাৎ ওখানে কিন্তু নজরুলের কিছুই না। কিন্তু ওই ২ টা লাইনের বিশ্লেষণ করতে বলেছিল। সুতরাং নজরুল থেকে প্রশ্ন আসবেই। সেটা রিটেন হোক, সেটা হচ্ছে নৈর্বাচনিক প্রশ্ন হোক, সেটা যেকোনো ভার্সিটিতে অর্থাৎ এমন প্রশ্ন দেবে ধরুন নজরুলের কবিতার একটা শব্দ নিয়ে ওখানে একটা ভার্সিটিতে প্রশ্ন করে দিল। সুতরাং নজরুল থেকে প্রশ্ন আসবেই। সুতরাং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং সাহিত্য পাঠের একটা বিষয় পড়তে যাচ্ছি এবং সাহিত্য পাঠ অবশ্যই দরকার। কারণ ভালো মার্ক তুলতে হলে অর্ধেক বিষয় ঢাকা ইউনিভার্সিটিতে সাহিত্য মার্ক থেকে প্রশ্ন আসে। সুতরাং এটা অবশ্যই আর রিটেন এর জন্য তো খুবই ইম্পোর্টেন্ট। যাই হোক আচ্ছা রাবিতে লিখিত আছে। আ রাবিতে লিখিত নাই কিন্তু ঢাবিতে আছে। আচ্ছা মানুষ কবিতার অংশ এটা হ্যাঁ, ওইটা ৮০ টা বছর কেটে গেল। ওইটা মানুষ কবিতার অংশ। আচ্ছা আমরা একটু খেয়াল করি। সবাইকে সালাম দিয়েছি ১ম এই। সালাম তো হয়ে গেল অনেকবার। যাই হোক আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, দেখো এখানে আমরা নজরুলের হচ্ছে যে পরিচিতি সেটা পাই। নজরুলের পরিচিতিটা কি? কিরকম? আমরা যদি একটু খেয়াল করি, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সনে জন্মগ্রহণ করেন এটা সবাই জানি। কয় তারিখে জন্মগ্রহণ করেন? ২৪শে মে। ২৪শে মে। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এটাকে ২৫শে মে তারা পালন করে। কিন্তু কেন পালন করে? যেমন পশ্চিমবঙ্গে আমরা হচ্ছে অনেক সময় দেখবা হচ্ছে আমাদের আমি এটা আগেও বলেছি একবার যে আমাদের এখানে ১৪ই এপ্রিল হচ্ছে পহেলা বৈশাখ। আর পশ্চিমবঙ্গে অনেক সময় হচ্ছে পহেলা বৈশাখ ১৫ই এপ্রিলও হয়। সুতরাং এই যে ২৪শে মে আর ২৫শে মে দেখবা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে একদিন পরে শুভেচ্ছা বা শোক পালন করে। কেন করে? কারণ ওদেরটা মাঝে চন্দ্রের উপর নির্ভর করে তো। কিন্তু আমাদেরটা হচ্ছে সিলেক্টেড অর্থাৎ হচ্ছে আমাদেরটা পুরোপুরি হচ্ছে যে এই তারিখে এই বাংলা তারিখ, এই ইংরেজি তারিখে এই বাংলা তারিখ। সুতরাং পশ্চিমবঙ্গে আর বাংলাদেশের মধ্যে হালকা তফাৎ আছে বাংলা তারিখে সেটা মাথায় রেখো। মাঝে এই তফাৎটা আ মানি হচ্ছে বড় আকারে বা বৃহৎ আকারে দেখা দেয়। আচ্ছা খেয়াল করি। ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন, ১৯৭৬ সনে মৃত্যুবরণ করেন সেটা আমরা পরে পড়ব। বাংলা কাব্য জগতের অর্থাৎ হচ্ছে কবিতার জগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন এবং পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেছেন? বর্তমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুল আমরা এটা বর্ধমান এবং চুরুলিয়া ওটা লিখে নিও। এটা আসে নাই পশ্চিমবঙ্গের। ওইটা আমি পরে আলোচনা করব। এই স্লাইডটা শুধু একটু দেখার জন্য যে তোমরা যেন একটু দেখতে পারো সেইজন্য। আচ্ছা, এখানে মাত্র এই যে একই কথা ১৮৯৯ সালের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তারপর দেখো, মাত্র ৮ বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় ১৩১৬ বঙ্গাব্দে। অর্থাৎ ইংরেজি সন হচ্ছে তোমার তখন ১৯০৯ সন বা ১৯১০ সন হবে। গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাস করে সেখানে ১ বছর শিক্ষকতা করেন। এটা আমি দ্রুত যাচ্ছি। এই স্লাইডটা দ্রুত যাবো। কারণ এই লেখাই আমরা পরবর্তীতে ভেঙে সুন্দরভাবে পড়বো। সেইজন্য স্লাইডটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যদি তোমাদের পরবর্তীতে দরকার হয় স্লাইড বা পিডিএফটা সেইজন্য এখানে রাখা। কিন্তু আমরা হচ্ছে নজরুল সম্পর্কে বিস্তারিত জানবো। এটা শুধু বইয়ের যেই লেখাটা আছে ওইটাই এখানে রাখা হইছে। আচ্ছা দেখো, ১২ বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালা গান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। ১ম বিশ্বযুদ্ধ ১৯১৪ শুরু হওয়ার পর ১৯১৭ সালে
49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে তিনি যোগদান করেন। অর্থাৎ তিনি সৈনিকও ছিলেন। তিনি সৈনিক হিসেবে ১ম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে হাবিলদার পদে উন্নীত হন। ১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন। অর্থাৎ তখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। অর্থাৎ কত বছর বয়সে সাহিত্যে মনোনিবেশ করলো? ২১ বছর বয়সে। যেহেতু ১৮৯৯ সনে জন্মগ্রহণ করছে, তার ২১ বছর পর ১৯২০ সন। সুতরাং ২১ বছর বয়স থেকে তিনি সাহিত্যে মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। সাপ্তাহিক বিজলিতে, এটা মাথায় রেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। এই বিদ্রোহী কবিতার জন্য তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তারপর হচ্ছে তার রচিত বিখ্যাত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু ইদুল, এগুলো আমরা মনে রাখার টেকনিকও দেখবো। এগুলো আমরা লিখে লিখেও পড়বো। এছাড়া এটা শুধু বইয়েতে তোমাদের হচ্ছে একটা লেখক পরিচিতি থাকে না, একেবারে হুবহু সেই স্লাইডটি এখানে রাখা হয়েছে। তারপর হচ্ছে চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা, এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, ওই যে হিন্দুদের শ্যামা সঙ্গীত পুজোয় বাজানো হয়, গজল রচনায় তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ ১৯৬০ সনে দেয়, উপাধিতে ভূষিত করে ও জগত্তারিণী স্বর্ণপদক, একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। ১৯৭২ সালে জাতির পিতা, বা এটা আওয়ামী লীগের আমলে লেখা হয়েছে, সেই জন্য এখনো জাতির পিতা আছে, কিন্তু এই আমলে লেখা হইলে হয়তো থাকতো না। শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৭২ সালের ২৯শে আগস্ট। কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এখন দেখো, খেয়াল করো, এখানে নজরুলের ছবি দেওয়া হয়েছে। এখানে আমরা যাবতীয় বিষয় আলোচনা করব নজরুল লিখে লিখে, সেই জন্য ছবিটা দেওয়া হয়েছে। আমরা যদি এখানে একটু খেয়াল করো, এখানে যেটা রাখা হয়েছে, এটা কেন রাখা হয়েছে? ৮ বছর বয়সে কবির বাবা মারা যান। কত বছর বয়সে? ৮ বছর বয়সে। বাবা মারা যান কত বছর বয়সে? বাবা মারা যান ৮ বছর বয়সে। বাবার নাম কি? ফকির আহমেদ, কাজী ফকির। কাজী ফকির, কি মনে রাখবা? বাবার নাম হচ্ছে কাজী ফকির। নজরুল দরিদ্র ছিলেন, সেই জন্য বাবার নাম হচ্ছে ফকির। ওকে? এটা হচ্ছে সহজ টেকনিক। আর মার নাম হচ্ছে জাহেদা খাতুন। ওকে? ওকে। তারপর একটু খেয়াল করো। ১০ বছর বয়সে, ১০ বছর বয়সে কি করেন? ১০ বছর বয়সে এলাকার নিম্ন প্রাইমারি স্কুল থেকে হচ্ছে পাস করেন। নিম্ন প্রাইমারি, হ্যাঁ, তখন থেকে নিম্ন প্রাইমারি তো হ্যাঁ। তখন সেখান থেকে মক্তবে পাস করেন এবং ১ বছর সেখানে শিক্ষকতাও করেন। ওই নিম্ন মক্তব থেকে পাস করে নিম্ন প্রাইমারি থেকে সেখানে ১ বছর শিক্ষকতা করেন। ১২ বছর বয়সে তিনি সাহিত্য চর্চায় লিটল গানে যোগদান। ৪৯ নম্বর এটা হচ্ছে তখন সাহিত্যর মানে ছোট বয়সে লেটুর দলে যোগ দেয় না? বলতে পারো যে এটা লেটুর দলে যোগ দেওয়া। লেটো গানের দলে লেটো গানের দলে যুক্ত হয় কত বছর বয়সে? লেটো গান। তারপর হচ্ছে ১০ বছর বয়সে, এটা কি বললাম যে নিম্ন প্রাইমারি কোথা থেকে পাস করেন? মাদ্রাসা থেকে নিম্ন প্রাইমারি পাস করেন। আচ্ছা, আমি কি দ্রুত আগাচ্ছি না স্লো যাচ্ছি? কোনটা বলো? আরো দ্রুত আগাবো না এরকমই থাকবে? অনেকে কমপ্লেইন করে, ভাইয়া আপনি খুব দ্রুত পড়ান, সেইজন্য নোট করতে পারি না। সেইজন্য আমি বলছি যে এটা কি দ্রুত পড়ানো হচ্ছে? তাড়াতাড়ি করো। অনেকে আমাকে হচ্ছে কমপ্লেইন করছে, "ভাই আপনি খুব দ্রুত পড়ান। এরকম আরেকটু স্লো পড়াবেন।" আমি স্লো পড়াতে পারি। আমি এই ক্লাসটা হচ্ছে ৩ ঘন্টাও নিতে পারি। কিন্তু কথা হচ্ছে এটা যতটুকু দরকার আমি মনে করি, একটা জিনিস মনে রাখবা, আমি যা বলি এটাই কিন্তু আসল। অর্থাৎ লেখা কিন্তু বইতেও আছে, গাইডেও আছে, ব্যাকরণেও আছে। সকল বইতেই আছে। কিন্তু কথা হচ্ছে আমি কি বলছি সেটা থেকে তোমরা কি নতুন জানতে পারছো এবং কি লিখে রাখছো, সেটা টেকনিক হতে পারে, সেটা কথার শুধু কথাও হতে পারে। কারণ কথা শুনে অনেক কিছু মনে থাকে। শোনা এবং লেখা ২ টাই অনেক মনে থাকে। সুতরাং লিখতেও হবে, নোটও করতে হবে এবং ভাইয়া কি বলছে সেগুলো কানে মনোযোগ দিয়েও শুনতেও হবে। আচ্ছা, আমি কি আরো দ্রুত আগাবো না ঠিক আছে? অনেকে বলছে ঠিক আছে, বেশিরভাগই ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে। ওকে, দেখো, ৪৯ লিখছি কেন? ৮, ১০, ১২, ৪৯। ৪৯ লিখছি হচ্ছে বাঙালি পল্টনের ৪৯ নম্বর পল্টনে যোগদান করেন, সেইজন্য এটা লেখা। এটা তো সবাই জানো। তারপর হচ্ছে ১৯১৪ সালে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়। ১৯১৭ সালে এই ৪৯ নম্বর বাঙালি পল্টনে যুক্ত হন। ১৯২০ সালে ফিরে আসেন এবং সাহিত্য কোথায় ফিরে যান? কলকাতায়, এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বুঝাইতে পারছি? এটুকু বুঝছো? স্লাইড এটুকু পুরো বুঝছো বলো? সাহিত্য চর্চায়। কি বলতে পারো? কলকাতায় ফিরে। কলকাতায় ফিরে এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করে। সাহিত্য সাহিত্য চর্চায় মনোনিবেশ করে। বুঝতে পারছো? ওকে, ফাইন।
আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, যেমন এখানে দেখো নজরুলের কারাবরণ। নজরুল তো কারাবরণ করেছে। কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে কি বলেন? একমাত্র কবি মনে হয় পৃথিবীর মধ্যে ২-১ জনের মধ্যে তিনি একজন যিনি ১ম কবিতা লেখার জন্য পৃথিবীর মধ্যে মনে হয় কবিতা লেখার জন্য, শুধু কবিতা লেখার জন্য হচ্ছে কারাবরণ করেন। এই পৃথিবীর মধ্যে মনে হয় ২-১ জনের মধ্যে তিনি একজন। যিনি কবিতা লেখানো। সেটাও কত বছর বয়সে? সেটাও ২২-২৩ বছর বয়সে। এবং সেটা কোন কবিতার জন্য? আনন্দময়ীর আগমনের জন্য। আনন্দময়ীর আগমনের জন্য আনন্দময়ীর আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য কবিতা লেখার জন্য কারাবরণ করেন। এখন কথা হচ্ছে আ তিনি হচ্ছে ২ টা জেলে বন্দী ছিলেন। একটা হচ্ছে আলিপুর সম্ভবত, আরেকটা হচ্ছে হুগলি জেলার। ২ টা কারাগারে বন্দী ছিলেন, এটা মনে রাখো। আলিপুর, আরেকটা মনে হয় হুগলি। আলিপুর, আরেকটা মনে হয় হুগলি ছিল। যাই হোক, আলিপুর দিয়ে সরে আদি একটা আছে নাম। আলিপুরই হবে মেবি। আচ্ছা, ক্লিয়ার। আনন্দময়ীর আগমন। ওকে। তারপর দেখো ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কেন লেখলাম? নজরুল যখন এই যে কারাবরণ করেন তখন রবীন্দ্রনাথ নজরুলের জন্য হচ্ছে নজরুল তো যেহেতু এত কম বয়সে তরুণ। একটা জিনিস খেয়াল রাখো। অনেকে নজরুল রবীন্দ্রনাথ দ্বন্দ্ব বলে না? একটা জিনিস খেয়াল করো। নজরুল জন্মাইছে 1899 রাইট? আর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে 1861 অর্থাৎ বয়সের ডিফারেন্ট কত? ৩৮ বছর রাইট? এই ৩৮ বছরের বয়সে বড় কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ। এখন রবীন্দ্রনাথ তো এক হিসেবে কিন্তু কি বলে যে বাবার বয়সী বা বাবার থেকেও বড় এরকম কিন্তু ছিল রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথ বয়সে নজরুলের থেকে অনেক বড় এবং নজরুল একটা কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথের ছবি নজরুলের ঘরে টাঙানো থাকতো এবং রবীন্দ্রনাথের ছবি সে পূজা করত। রবীন্দ্রনাথের ছবি পূজা করত কে? পূজা করত নজরুল। এটা নজরুল নিজে বলেছেন তার বইতে। এবং আরেকটা জিনিস বলেছেন, মানে একটা ভালো কথাও বলেছেন যে, "আমি আপনার ছবি পূজা করতাম" এবং রবীন্দ্রনাথকে তিনি সরাসরি আরেকটা কথা বলেছেন যে, "আপনি দরিদ্রদের দুঃখ কষ্ট কিছুই বোঝেন না। আপনার লেখার মধ্যে দরিদ্রদের দুঃখ কষ্ট আমি পাইনি বললেই চলে।" এটা নজরুলই বলেছে। এটা হচ্ছে নজরুলের বই বড়র আ একটা আছে যে হচ্ছে কি বলে যে, আ 'বড়র পিরিতি বালির বাত' একটা বই আছে, ওই বইতে পাবা। নজরুল লিখেছেন। ওই বইয়ের মধ্যেই রবীন্দ্রনাথকে তিনি বলেছেন যে, "আপনি দরিদ্রদের দুঃখ কষ্ট কিছুই বোঝেন না। আপনার লেখার মধ্যে আমি এটা পাই নাই। যদি কেউ সাহিত্য নিয়ে খুবই ইন্টারেস্ট হও ওটা পড়তে পারো। যদিও এখন ভার্সিটির এক্সামিনেশন চলছে। এখন তোমরা ভার্সিটির পড়াশোনাই করো।" ওকে? ওকে। ১৮৩১ লিখছি না ও ঠিক আছে ১৮৩১ লিখছি। ১৮৬১ ঠিক আছে। যে বলছো খুবই সুন্দর। আচ্ছা। তারপর দেখো এই যে রবীন্দ্রনাথ কি করেন বসন্ত ওই কারাগারে যখন নজরুল এই যে আলিপুর বা হচ্ছে হুগলি কারাগারে ছিলেন তখন হচ্ছে বসন্ত নাট্য, বসন্ত গীতিনাট্য। অর্থাৎ ওই যে গানের মাধ্যমে নাটক করা হতো আগে দেখবা হচ্ছে সংলাপের মাধ্যমে নাটক যেরকম আছে গানের মাধ্যম আছে। গানে, গানে তালে, তালে নাটক এবং অভিনয় একসাথে চলে। ওরকম একটা গীতিনাট্যের বই হচ্ছে তাকে উপহার দেন হচ্ছে কে দেন? সেটা দেন হচ্ছে রবীন্দ্রনাথ। কি নাটক? সেটার নাম ছিল বসন্ত এবং নজরুল কিন্তু রবীন্দ্রনাথকে পরবর্তীতে একটা দিয়েছে। সেটা হচ্ছে আ কি বলে? ওটা হচ্ছে সঞ্চয়িতা না সঞ্চিতা? সঞ্চিতা হ্যাঁ, সঞ্চিতা সম্ভবত। সঞ্চিতা হচ্ছে কাব্য সংকলন। ওকে? ওকে, সঞ্চিতা ওকে। অনেকে বলছে সঞ্চিতা আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কাহিনী আছে। অনেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও, এখানে যারা আছো যারা পড়তে চাও, একটা জিনিস মনে রাখবা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নজরুলকে একটা কথা শোনা যায় যে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা আছে না? এই ফজিলাতুন্নেছাকে হচ্ছে নজরুল পছন্দ করত। অর্থাৎ প্রেমিক পুরুষ বললে যেটা চলে। এটা আসবে না যদিও কিন্তু মনে রাখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন। কি দেন? ডিলিট উপাধি দেন। এটা মনে রাখবা। ওকে? এটা মনে রাখবা। তারপর ডিলিট মানে কি ডক্টরেট অফ লিটারেচার। তারপর হচ্ছে দেখো সঞ্চিতা কাব্য সংকলন, বসন্ত গীতিনাট্যটা লিখেছি আগে। তারপর তোমাদের প্রশ্ন করেছিলাম যে তোমাদের যদি কোন দ্বিধাদ্বন্দ্ব থাকে। এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কাহিনী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি চেয়েছিলেন আসলে যে কলকাতা বিমুখ কোন বাঙালি যাতে না হয়। পূর্ববঙ্গের মানুষের যেন কলকাতামুখী থাকে। সেইজন্য তিনি চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় না হোক। কিন্তু তিনি তখন তিনিও একটা ওই টাইমেই অর্থাৎ ১৯২১ সনের দিকেই হচ্ছে তিনি আ কি বলে যে রবীন্দ্র ভারতী নাকি হচ্ছে আ বিশ্ববিদ্যালয় তৈরি করেন না কি যেন ওই বিশ্ববিদ্যালয়টার নাম বলো। তাড়াতাড়ি দেখি। আচ্ছা বিশ্ববিদ্যালয়টার নাম বলো। রবীন্দ্রনাথ ১৯২১ সালে কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে উদ্ভাবন করেন পশ্চিমবঙ্গে বলো? আচ্ছা। রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ঠিক আছে। এইটা মনে রাখো। এটা হচ্ছে
আ তাকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ১৯২১ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, এটা তো জানো ঢাকা। এখন কথা হচ্ছে ১৯২১ সালে কিন্তু পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্ববিদ্যালয় হয়, সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং সেটা কিন্তু উদ্ভাবন করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ, সেখানে ছিলেন এবং রবীন্দ্রনাথ দায়িত্ব সহকারে সেটা করেন। অর্থাৎ এর থেকেই বোঝা যায়, অর্থাৎ ডেটের দিকে খেয়াল করলে ১৯২০, ১৯২১ বাংলাদেশে পূর্ববঙ্গে একটা বিশ্ববিদ্যালয় হইতেছে আর হচ্ছে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্ববিদ্যালয় হইতেছে, একই টাইমে উদ্ভাবন হচ্ছে, সেটার দায়িত্বে আবার আছেন রবীন্দ্রনাথ। এটা দেখলেই বোঝা যায় রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়টা চান নাই। সুতরাং এই যুক্তিটা যারা দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন, এটা সত্য যুক্তি আসলে। এটা একটু মানে সেন্স খাটালেই হয়। তারপর দেখো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুলকে একবার বিতাড়িতও করেন। অর্থাৎ নজরুলকে ঢুকতে দেবে না, এটা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৯২৭ সনের দিকে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই হচ্ছে নজরুলের কবর এখন। বুঝাইতে পারছি? কেন্দ্রীয় মসজিদের। আচ্ছা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে কবর কার? মসজিদের পাশে, কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের। এই যে কেন্দ্রীয় মসজিদ, এই যারা ঢাবিতে পরীক্ষা দিবা, কেন্দ্রীয় মসজিদ, তারা একটা জিনিস খেয়াল করো। এখানে এই যে কেন্দ্রীয় মসজিদ, এই যে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সম্ভবত একটা উক্তি লেখা আছে। ওখান থেকেও প্রশ্ন আসে কিন্তু যে এই উক্তিটা কার লেখা আসলে? এটা কি নজরুলের লেখা? এটা কি রবীন্দ্রনাথের লেখা? এটা কি জসীমউদ্দিনের লেখা? নাকি অন্য কোনো কবি লেখা? সুতরাং আমাদের সবকিছু খুঁটিনাটি বিষয়ে পড়তে হবে। আচ্ছা, গেল এইটুকু। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা ২ জনের ২ রকম কাহিনী বললাম আরকি। নজরুল এবং হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুলের কারাবরণ, তারপর হচ্ছে সঞ্চিতা কাব্য সংকলন আর বসন্ত গীতিনাট্য। আরেকটা জিনিস, সঞ্চয়িতা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ আর সঞ্চিতা লিখেছেন কে? নজরুল। সঞ্চিতা কাকে দিয়েছেন নজরুল লিখে? দিয়েছেন হচ্ছে রবীন্দ্রনাথকে। আর রবীন্দ্রনাথ সঞ্চয়িতা লিখেও নজরুলকে দেয় নাই। নজরুলকে দিয়েছে হচ্ছে বসন্ত গীতিনাট্য। আচ্ছা, ওকে ফাইন। খেয়াল করো। আমরা যদি এখানে চলে যাই, এখন হচ্ছে নজরুলের যে কাব্যগ্রন্থ এগুলো পড়বো। এখানে এই পেজটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। দেখা যাচ্ছে? বলো। এই পেজটা কি পুরো দেখা যাচ্ছে? এই পেজটা দেখা যাচ্ছে বলো? ওকে। আচ্ছা, খেয়াল করো। এখানে একটা খেয়াল করো। আমি এখানে লিখছি, এক বৃদ্ধ কি লিখেছি? এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট দেখো। এক বৃদ্ধ পুত্রকে প্রশ্ন করেছে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক বা একজন বড় একজন মানুষ তার পুত্র মানে তার ছেলেকে প্রশ্ন করেছে, "হে পুত্র, তুমি এই যুগে লাঙল নিয়ে ধুমিয়ে কোথায় যাচ্ছ?" ধুমিয়ে বলতে কি? দ্রুত। দ্রুত কোথায় যাচ্ছ? মানে তার ছেলে দ্রুত এক জায়গায় গমন করছে, দ্রুত এক জায়গায় যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? লাঙল নিয়ে যাচ্ছে। সুতরাং এক বৃদ্ধ তার পুত্রকে বলছে, "হে পুত্র, এই যুগে লাঙল নিয়ে তুমি কোথায় যাচ্ছ?" এই যে এইটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু বিশাল একটা প্যাচ রয়েছে। তুমি এইটা সাধারণ যুক্তি দেখতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে একটা অনেক মানুষ, একজনে কমেন্ট করেছে, "ভাইরা ডিউ ১৩-২৪ 14 সেশনে পড়ে 25 এ এসেও।" আচ্ছা, হ্যাঁ, একজনে বলেছে যে ডিউ হয়নি বলে বেশি বেদনায় সিক্ত হইও না। আসলেই যাদের ডিউ তে চান্স হবে না তারা কেন বেশি ইমোশনাল হয়ে যাও বুঝি না। অন্যান্য ভার্সিটি আছে সেগুলোর জন্য ট্রাই করো। এখন দেখো, হে কমেন্ট না করে এখানে খেয়াল করো। হে পুত্র, এই যে পুত্রকে প্রশ্ন করছে, এই পুত্রটা, এই পুত্র থেকে পত্রিকা। এটা মনে রেখো। পুত্র থেকে পত্রিকা, পুত্র থেকে পত্রিকা। এই যে হে পুত্র, তুমি এই যুগে লাঙল নিয়ে ধুমিয়ে কোথায় যাচ্ছ? অর্থাৎ এই যুগ থেকে যুগবাণী। আ হ্যাঁ, তারপর হচ্ছে লাঙল, তারপর হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতু। যুগ থেকে যুগবাণী না, যুগ থেকে হচ্ছে নবযুগ। আচ্ছা, ধূমকেতু। ওকে? এই ধূমকেতু হচ্ছে এই ৩ টা পত্রিকা, অর্থাৎ এই যে নবযুগ, লাঙ্গল এবং হচ্ছে ধূমকেতু, এই ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল। এটা মনে রাখার জন্য। এই পত্রিকা, এই বৃদ্ধ পুত্রকে প্রশ্ন করেছে আমি এইজন্যই বলেছি, এই পুত্র থেকে যেন পত্রিকা মনে থাকে। অনেক সময় হয় কি যে আ নজরুলের কাব্যগ্রন্থ নিচেই দিয়ে দেয়। অর্থাৎ হচ্ছে ক, খ, তারপর হচ্ছে গ, তারপর হচ্ছে কি বলে? ঘ, এরকম অপশন দিয়ে তারপর কি করে ওরা? এখানে ধরো একটা নজরুলের যুগবাণী দিয়ে দিল। ওকে? দেওয়ার পরে দিল বিশের বাঁশি, বিশের বাঁশি। তারপরে দিল হচ্ছে ধরো নবযুগ। তারপরে দিল হচ্ছে তোমার সাপোজ কি দিতে পারে? আ আরেকটা দিল ধরো চক্রশিখা। এরকম ধরো একটা নাম দিয়ে দিল। দেওয়ার পরে ওরা কি করবে? ওরা প্রশ্ন করবে যে নিচের কোনটি সম্পাদনা করেছেন নজরুল? তখন তো তুমি দ্বিধায় পড়ে যাবা। কারণ নজরুলের এই গ্রন্থগুলো তুমি দেখে আসছো।
তখন তোমাকে দিতে হবে নবযুগ, অর্থাৎ হে পুত্র তুমি এই যুগে লাঙল নিয়ে ধুমিয়ে, অর্থাৎ এই তিনটাই আছে। তিনি তিনটা পত্রিকার সম্পাদক ছিলেন লাইফ টাইমে, এবং এই পুত্র থেকে পত্রিকা বা পত্রিকার সম্পাদক, এটা মনে রাখবা, তাহলেই হচ্ছে এই নজরুল সম্পাদনা করেছেন কোথায় এটা বোঝা যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাড়াতাড়ি জানাও ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো। সরি, ক্লিয়ার কিনা ওটা বলো। সবাই ক্লিয়ার কিনা বলো, ওটা ক্লিয়ার হইছো? আচ্ছা, বেশিরভাগ বলছে ক্লিয়ার। এখন দেখো, এখন যে এই যে বা এই যে এইটা দিয়ে তো দুইজনের ২ টা সংলাপ। একটা ছেলের আরেকটা হচ্ছে বৃদ্ধ পিতার। একটা ছেলের আরেকটা হচ্ছে বৃদ্ধ পিতার। একটু খেয়াল করো। বৃদ্ধ পিতা ও ছেলে। এই ২ জনের একটা ডায়ালগ। ২ জনে ২ টা ডায়ালগ ডেলিভারি দেয়। ওকে? এখন দেখো, এখন ছেলে তো একটা উত্তর দিবে। অর্থাৎ বাবা প্রশ্ন করেছে, "হে পুত্র তুমি এই নবযুগে লাঙল নিয়ে ধুমিয়ে কোথায় যাচ্ছ?" এইটা দিয়ে আমরা পেয়ে গেলাম যে নজরুল ৩ টা পত্রিকায় সম্পাদনা করেন বা ৩ টা পত্রিকার সম্পাদক ছিলেন। এই পুত্র থেকে পত্রিকা মনে রাখার পর। কিন্তু কথা হচ্ছে, এখন ছেলে তো একটা উত্তর দেবে এই লাইনটার পরে। কি উত্তর দিল? ছেলে বলল, "সন্ধ্যায় সমুদ্র পাড়ে সব হারিয়ে", অর্থাৎ সন্ধ্যাবেলায় যাচ্ছিল ওই ছেলেটা। সে বলল যে, "সন্ধ্যায় সমুদ্র পাড়ে সব হারিয়ে চক্রাকার আগুনের শিখায়", অর্থাৎ ওই সমুদ্রের পাড়েই হচ্ছে আগুন জ্বলতেছিল। চক্রাকারে গোল হয়ে জ্বলতেছিল। তখন ওই শিখার মধ্যে বসেও, অর্থাৎ তার মধ্যে ওই গোল হয়ে আগুন জ্বলতেছিল, তার মধ্যে বসেও ওই তার ছেলে বাঁশির সুরে, অর্থাৎ ওই যে ওই ছেলে বলতেছে, "আমি বাঁশির সুরে প্রেমের কবিতা লিখি।" অর্থাৎ বাঁশির সুরে কি করে? প্রেমের কবিতা লেখে। এই যে কবিতা থেকে মনে রাখবা হচ্ছে কাব্যগ্রন্থ। এই কবিতা থেকে মনে রাখবা হচ্ছে কাব্যগ্রন্থ। আর এখানে যত আছে এ সবগুলো হচ্ছে কাব্যগ্রন্থের নাম। বুঝাইতে পারছি? এখন এই কাব্যগ্রন্থের নাম দেখো। এখান থেকে চক্রশিখা পাওয়া যাইবা, এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে কি বলে? অগ্নিবীণা, আগুন থেকে অগ্নিবীণা পাওয়া যাবে, শিখা তো আছেই। যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে আ আ কি বলে যে এটা কি? বিষের বাঁশি, তারপর হচ্ছে তোমার এই যে সাম্যের কবিতা, তারপর হচ্ছে এই প্রেম কেন লিখেছি? সেটা বলো। কেউ বলো তো, কেউ প্রেম লিখেছে কেন ভাইয়া? তাড়াতাড়ি উত্তর দাও। কুইক। তাড়াতাড়ি, যে প্রেমটা লিখেছে কেন? এগুলো লিখছে অগ্নিবীণা, তারপর চক্রশিখা, বিষের বাঁশি, তারপর হচ্ছে সমুদ্র পাড়ে, এই সমুদ্র সন্ধ্যা লিখছে হচ্ছে, এই সন্ধ্যা দিয়ে কি আছে? সন্ধ্যা দিয়ে কি আছে এবং হচ্ছে প্রেম দিয়ে কি আছে বলো? দেখি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো। কুইক। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছে। অনেকে বলছে ভাইয়া সন্ধ্যা থেকে এটা। আচ্ছা, মাইনে নিলাম। একটু আগেও কিন্তু আমরা ওই যে নজরুলের পড়ে আসছি। খেয়াল করছো? নজরুলের কিন্তু এই যে তোমাদের লেখক পরিচিতি যা আছে, একটু আগেও সেই পৃষ্ঠাটা আমরা পড়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি বলো। দেখো এখানে খেয়াল করো। শিখা থেকে প্রলয় শিখা। প্রলয় শিখা। এই যে সমুদ্র লিখছি, এই সমুদ্র থেকে হচ্ছে সিন্ধু। কি? সিন্ধু। সমুদ্র থেকে কি? সিন্ধু, হিন্দল। তারপর চক্রশিখা থেকে চক্রবাক, শিখা তো পরে গেল। শিখা থেকে প্রলয় শিখা, সেটা আমরা আগেও বললাম। এখন বলো, উত্তর দিতে পারো না কেউ প্রেমেরটা? প্রেমেরটা এটা এমনি শুধু ছন্দটা করার জন্য। ছন্দটা মনে রাখার জন্য হচ্ছে প্রেমেরটা বলা হয়েছে। বুঝতে পারছো? শুধু ছন্দটা মনে রাখার জন্য হচ্ছে প্রেমেরটা বলা হয়েছে। সুতরাং এটা বুঝতে হবে যে ভাইয়া কোন সময় কোন ট্রিক্স কাটে। আমি প্রেম দিয়ে একটা বানাই দিলাম, এই যে অনেকে বানাইছে। তার মানে হয়ে গেল বিষয়টা এরকম না। বিষয়টা কখনোই এরকম না। ওকে? তাহলে এই স্লাইডটা গেল। পুরো স্লাইডটা, অর্থাৎ কাব্যগ্রন্থ মনে রাখার জন্য এই কবিতা এখানে আছে এইটায়। এটা শুধু এইভাবে গল্পটা মনে রাখবা যে বৃদ্ধ ছেলেকে প্রশ্ন করেছে যে, "হে পুত্র তুমি
কি বলে যে এই যুগে লাঙল নিয়ে ধুমিয়ে কোথায় যাচ্ছ, এই লাইনটার মাধ্যমে পাইয়ে যায় নজরুল ৩ টা পত্রিকা সম্পাদনা করেছেন বা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর এই যে ছেলে আবার উত্তর দেয় সন্ধ্যায় সমুদ্র পাড়ে সব হারিয়ে, এই সব হারিয়েতে আছে হচ্ছে সর্বহারা। এটা তো বোঝাই যায় সর্বহারা। সব হারিয়ে চক্রাকার অর্থাৎ চক্রাকার আগুন অগ্নিবিনাশ শিখা অর্থাৎ হচ্ছে প্রলয় শিখার মধ্যে বসেও বাঁশির বিষের বাঁশি সাম্যের ও প্রেমের কবিতা লিখি। বোঝাই যাচ্ছে। তাড়াতাড়ি বলো বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? আচ্ছা, বলতেছে ছলনা। আচ্ছা ছলনা আমি মাঝে, মাঝে এরকম ছলনা করতে হয়। কারণ ধরো এই যে এই তথ্যটা লিখছি যে ছেলে উত্তর দিচ্ছে সমুদ্র পাড়ে বসে সে কি করে? সমুদ্র পাড়ে বসে হচ্ছে যে চক্রাকার সমুদ্র পাড়ে আগুন জ্বলতেছে, চক্রাকারে আগুন জ্বলতেছে তার মধ্যে বসে সে সব হারাইয়া ওখানে বসে ওই আগুনের মধ্যে বসে সে বাঁশির সুরে সাম্যের কবিতা লিখি। অর্থাৎ ওই ছেলেটা উত্তর দিচ্ছে যে আমি সাম্যের কবিতা লিখি ওই আগুনের মধ্যে বসে। হয়, হয় কিন্তু হচ্ছে মনে থাকবে না তোমাদের। এই প্রেমটা না লিখলে মনে থাকবে না। কারণ এই সাম্যের কবিতা লিখলে একটু তিক্ত, তিক্ত লাগবে। এখন ওই ছেলেটা বলছে আমি সাম্যের কবিতাও লিখি, প্রেমের কবিতাও লিখি। কারণ সবাই বিনোদনই চায়। বুঝতে পারছো? সুতরাং সেইজন্য হচ্ছে প্রেমের কবিতা লেখা হইছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এখন খেয়াল করো। এই যে এটা পড়লাম আমরা পুরোটা। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে আজকে তোমাদের হচ্ছে ৭ঃ১৫ থেকে লেট হইছে কেন জানো? আজকে হচ্ছে মাহাদি ভাইয়া নাই। মাহাদি ভাইয়ার নাই দেখে হচ্ছে সেটআপটা আমরা করতে হইছে। সেজন্য হচ্ছে দেরি হইছে। মাহাদি ভাই আমার সাথে ছিল যুক্ত মানে ভিডিও কলে। কিন্তু সেইজন্য তোমাদের ১৫ মিনিট হইছে। নাহলে লেটও হইতো না। মানে আমি তোমাদের টাইমে তোমরা যখন আসছো তারও ০.৫ ঘন্টা আগে আমি আসছি এখানে। বুঝতে পারছো? সুতরাং ক্লাস করো এবং বাইরে বৃষ্টি হচ্ছে। পরবর্তীতে কি হবে আমি স্টুডিও থেকে যাইতে পারবো কিনা সেটাও সন্দেহ। আচ্ছা যাই হোক। তোমাদের কার এলাকায় বৃষ্টি হচ্ছে আজকে বলো? আচ্ছা কার এলাকায় বৃষ্টি হচ্ছে? যশোরে ফাটা গরম। এটা তৌসী। আচ্ছা তৌসী মাঝে, মাঝে কিন্তু কমেন্ট করে। তৌসী গত ক্লাসে আমাকে বলছে যে, "ভাইয়া আপনি কথা বেশি বলতেছেন, আপনি পানি খান।" তারপর ও আরেকটা মেয়ে সেটা হচ্ছে মুস্কান। ও আবার বলছে, "ভাই আমি অসুস্থ, আমি করতে পারি না।" ও আজকে সুস্থ হইছে জানো তো? আচ্ছা। তৌসী আবার কান্নার রিঅ্যাক্ট দিছে। হাসির রিঅ্যাক্ট দিল না কান্নার রিঅ্যাক্ট দিল আল্লাহই জানে রিঅ্যাক্ট ঠিক আমি কিচ্ছু বুঝি না। ওকে ফাইন। রাজশাহী সেই গরম, কুড়িগ্রামে বৃষ্টি খোপায়। কুড়িগ্রামেও বৃষ্টি হচ্ছে। রাজশাহীর এই যে বিনোদপুর এলাকায় বৃষ্টি হচ্ছে। কে বলে বৃষ্টি নাই? আচ্ছা তারপর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা দেখো, এখন দেখো। তোমরা ২ টা জিনিসে হচ্ছে এলোমেলো হয়ে যাবা। কারণ তোমরা এই যে নজরুল যে পত্রিকার সম্পাদক ছিলেন এটা তো আমি পড়াইছি। কি, কি সম্পাদক ছিলেন? যেমন হচ্ছে নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল কয় জায়গায় কয়টা পত্রিকায়? ৩ টা। নবযুগ পড়লা তোমরা, তারপর হচ্ছে পড়লা আরেকটা পড়লা সেটা হচ্ছে কি পড়লা? আ আ নবযুগ, হে পুত্র, ধূমকেতু পড়লা, লাঙল পড়লা। হ্যাঁ? ধূমকেতু। ফাইন। আর হচ্ছে লাঙ্গল। এই ৩ টা পত্রিকা সম্পাদনা করেছেন নজরুল জানো। তোমরা আরেকটা জিনিস জানো সেটা হচ্ছে এই সাপ্তাহিক বিজলি পত্রিকা। এইটারও নাম শুনছো। কিন্তু অনেকে কি করবে যে নজরুল কোন পত্রিকায় সম্পাদক ছিলেন, অনেকে উত্তর দিয়ে আসবে যদি অপশনে থাকে সাপ্তাহিক বিজলি, তখন দিয়ে আসবে সাপ্তাহিক বিজলি টিক বা হচ্ছে এরকম ভরাট করে আসবে। কিন্তু সাপ্তাহিক বিজলি পত্রিকার সম্পাদক নজরুল কোন সময় ছিল না। নজরুল সাপ্তাহিক বিজলি পত্রিকা হচ্ছে তোমার তার কবিতা প্রকাশিত হয়। ওকে? তার বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তার মানে এই নয় যে তিনি হচ্ছেন কি ছিল? ওই পত্রিকার সম্পাদক ছিলেন। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? সুতরাং এই যে এটা লিখছি আমি যে সাপ্তাহিক বিজলি দেখলে মাথায় যেন অন্য কিছু না আসে। বুঝতে পারছো সবাই? তাড়াতাড়ি বলো। বগুড়ায় কয়দিন হলো বৃষ্টি চলে? ও আচ্ছা ভালো। বৃষ্টি হওয়া ভালো। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। আচ্ছা যুগবাণী কেন বললাম? যুগবাণী হচ্ছে ওই যে বললাম না শুধরে নিলাম না যে যুগবাণী না ওটা হচ্ছে নবযুগ হবে। যুগবাণী হচ্ছে নজরুলের একটা গ্রন্থ। আচ্ছা। বৃষ্টির কথা জিজ্ঞেস করিনি। আমি করছি এটা ক্লিয়ার কিনা যে সাপ্তাহিক বিজলি দেখলে আবার তোমরা ভাইবো না এটা সম্পাদক নজরুল ছিলেন। পত্রিকায় একটা জিনিস মনে রাখবা এই সম্পাদক শুনে তোমরা করো। একটা পত্রিকা, ঠিক আছে? একটা পত্রিকা ধরো এই যে 'প্রথম আলো' পত্রিকার নাম তো সবাই শুনছো। এই 'প্রথম আলো' পত্রিকা এটার সম্পাদক হিসেবে একজন নিযুক্ত থাকেন।
ধরো মতিউর রহমান নিযুক্ত আছে প্রথম আলোতে বা ইসে। সম্পাদক কি? মানে ধরো এই যে আমরা মানে ধরো বিভিন্ন সাংবাদিকরা সেখানে থাকেন, বিভিন্ন কিছু ছাপান, লেখেন, ঠেকেন। মানে সকল কিছু করেন না কাজকর্ম পুরা ধরো ১৫-২০ পৃষ্ঠার একটা বা ৩০ পৃষ্ঠার একটা পত্রিকা বানাই ফেললো। এখন পুরোটা দেখেন কে? পুরোটা তত্ত্বাবধানে কে? পুরোটা আবার মানে পুরোটা যে কোথায়, কোথায় সংশোধন করা উচিত, কোন, কোন হেডলাইনে সংশোধন করা উচিত, কি, কি পরিবর্তন করা উচিত, এইগুলা যে দেখেন মানে হচ্ছে ওই মানে তাদের হেড আবার কে? ওই যারা পত্রিকায় কাজ করেন বা হচ্ছে সম্পাদকদের আবার একজন হেড আছে। উনি মানে ওটাকে বলা হচ্ছে সম্পাদক। উনি কি করেন? সম্পাদনা করেন। সম্পাদনা মানে এডিট। ইংরেজি ভাষা হচ্ছে এডিট। মানে এটাকে আমরা ওই যে অনেকে তোমরা যখন ইংরেজি ইমেইল লিখবা বা হচ্ছে লেখো অনেক সময় ইমেইল লেখো তখন দেখবা এডিটর লেখো এভাবে দা এডিটর। এডিটর মানে কি? এটা হচ্ছে সম্পাদক। ইনি কি করেন? এডিট করেন তাই এনাকে সম্পাদক বলা হয় এবং এই এডিট মানে হচ্ছে সম্পাদনা। সুতরাং নজরুল সম্পাদনা করেছেন বা সম্পাদক ছিলেন অর্থাৎ এডিটর ছিলেন, এডিট করেছেন কয়টা পত্রিকায়? ৩ টা পত্রিকায়। আর এই পত্রিকায় হচ্ছে তার কবিতা ছাপানো হয়। বুঝাইতে পারছি? ওকে, ওকে ফাইন। গেল। এখন দেখো এই আমরা যদি একটু খেয়াল করি, এই জগতে নজরুল ২১ টা পদ্ম পেয়ে স্বাধীন হন। এটা কেন লিখছি দেখো। নজরুল তো জীবনে অনেক পুরস্কার পাইছে। পাইছে না? অনেক পুরস্কার পাইছে। কি, কি পুরস্কার পাইছে? যেমন এই যে এই জগতে নজরুল ২১ টা পদক পেয়ে স্বাধীন হন। এটা লেখা হয়েছে তার পুরস্কারের জন্য। কিসের জন্য? পুরস্কারের জন্য। এখন আমরা নজরুল কি, কি আ লিখলো তা জানলাম। নজরুল জীবনে কি, কি কাজ করেছেন, কোথায়, কোথায় সম্পাদক ছিলেন সেটাও জানলাম। তার লেখালেখিও জানলাম। এখন তিনি কি, কি পুরস্কার পেয়েছেন সেটা জানবো না। তার ছোটবেলা জানলাম, তার কারাবরণ জানলাম। তারপর হচ্ছে তার জন্ম তারিখ জানলাম, মৃত্যু তারিখ এখন এটা জানতে হবে না? এই দেখো, এই জগতে নজরুল ২১ টা পদ্ম পেয়ে স্বাধীন হন। এটা কি এই জগৎ থেকে জগত্তারিণী অর্থাৎ জগত্তারিণী পদক পান কে? জগত্তারিণী পদক পান কে? নজরুল। তারপর হচ্ছে আরেকটা পদক ২১ টা। ২১ টা মানে কি? ২১ এ পদক পান। ২১ এ পদক। ২১ এ পদক পান। তারপর হচ্ছে এই পদ্ম ২১ টা পদ্ম লেখা হয়েছে কারণ হচ্ছে পদ্মভূষণও পান। কি পান? পদ্মভূষণও পান। ভারত সরকার থেকে পদ্মভূষণও পান। তারপর এই যে স্বাধীন হন, এই স্বাধীনটা লেখানো হয়েছে কারণ হচ্ছে তিনি স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের এটার মধ্যে ২ টা হচ্ছে বাংলাদেশের ২ টা হচ্ছে ভারতের। এই স্বাধীনতা পুরস্কার এবং হচ্ছে ২১ পদক পুরস্কার এই ২ টা হচ্ছে বাংলাদেশ আর এই ২ টা কি বাংলাদেশ। আর এই পদ্মভূষণ আর জগত্তারিণী এই ২ টা হচ্ছে ভারতের পুরস্কার। বুঝাইতে পারছি? ওকে, ওকে। আমার মনে হয় যে ৩-৪ টা মেয়ে আছে। মানে পুরো যারা কমেন্ট করে ওরা তো মানে পুরো ২০০ মিলিয়ে যারা ১৫০-২০০ মিলিয়ে যারা কমেন্ট করে ওই ৩-৪ জন ওরা একাই ওই কমেন্ট করে। বুঝাতে পারছি? আচ্ছা, ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর দেখো, আমরা পরবর্তীতে যদি চলে যাই মৃত্যুর আগের বছরগুলো। এখন নজরুল তো মৃত্যুবরণ করেছেন। এটা তো আমরা তিনি বিদ্রোহী কবিতা লিখুন, তিনি হচ্ছেন প্রেমের কবিতা লিখুক, তিনি কৌতুক লিখুক, তিনি গজল লিখুক, তিনি নানান কিছু করেছেন না? কিন্তু আসলে তো তিনি মৃত্যুবরণ করেছেন তার জীবনে। এখন কথা হচ্ছে এই যে মৃত্যুর আগের যে বছরগুলো ছিল ৫ বছর, ১০ বছর এই টাইমটা তিনি কি করেছেন আসলে? এই টাইমটাতে কেমন ছিল? অর্থাৎ আমরা একটা জিনিস জানছি যে নজরুল ১৯৪২ সালে হচ্ছে তার যে ১৯৪২ সালে কি করেন? তার বাকশক্তি হারান, কথা বলার শক্তি বা হচ্ছে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় তখন। এবং ১৯৪১ সালে রবীন্দ্রনাথ মারা যান। এটা তো সবাই জানো। কিন্তু কথা হচ্ছে ১৯৪১ সালে রবীন্দ্রনাথকে নিয়ে 'রবিহারা' লিখেছিল নজরুল। এই 'রবিহারা' কবিতা লিখেছিল কে? নজরুল। এটাও কিন্তু মাথায় রাখবা যে 'রবিহারার' লেখক নজরুল। অর্থাৎ তার ১ বছর পরেই হচ্ছে নজরুল বাকশক্তি এবং মস্তিষ্কের শক্তি হারিয়ে ফেলেন। ওকে ফাইন। দেখো ১৯৪২ সালে তিনি কি করেন? তার যেই বাকশক্তি, মস্তিষ্ক অর্থাৎ বলতে গেলে এক কথায় মানে সোজা কথায় আমাদের বাংলা ভাষায় যেটাকে একেবারে পিওর বাংলা বলা হচ্ছে পাগলের মতো হয়ে যান আরকি। এত বড় একজন মেধাবী কবি। অর্থাৎ নজরুল কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা হচ্ছে কলেজে উঠেছেন এরকম না কিন্তু। কিন্তু নজরুল ৮ম শ্রেণী পাস করেছেন কিনা সন্দেহ। কিন্তু কথা হচ্ছে আ তিনি যে এত মেধাবী অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হতো কথা, লেখা এগুলো বের হতো। তার তাকেও আল্লাহ তাআলা হচ্ছে মাত্র ৪৩ বছর বয়সে মাত্র ৪৩ বছর বয়সে তিনি কি করেন মস্তিষ্ক যে হারান মস্তিষ্কর ক্ষমতা হারিয়ে ফেলেন। অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি, চেতনার কবি আ নজরুল কি, কি ভাষা জানতেন? দেখো নজরুল কিন্তু ফার্সি ভাষা জানতো। এটা মাথায় রাখবা। ফার্সি জানতো, আরবি জানতো, তারপর হচ্ছে উর্দু জানতো, আ হিন্দি জানতো,
তারপর হচ্ছে উর্দু আর হিন্দি তো প্রায় সিমিলারই। তারপর হচ্ছে তোমার বাংলা এবং ইংরেজি। এই ৬ টা ভাষায় দক্ষ ছিলেন নজরুল। মনে রাখবা, ওকে? এই ৬ টা ভাষায় দক্ষ ছিলেন নজরুল। আর এখন কথা হচ্ছে এত ভাষায় নজরুল এই ফার্সি বা পার্সিয়ান এই যে ভাষাটা বা ইরানি ভাষাটা, এটা তিনি কি করেছেন? এটা সরাসরি ওখান থেকে অনুবাদও আছে তার অনেক লেখা। তারপর হচ্ছে এই উর্দু অর্থাৎ আল্লামা ইকবালের অনেক লাইনও তিনি নিজে হচ্ছে ওখান থেকে অনুবাদ করেছেন তার জীবনে। সুতরাং নজরুল এই সমস্ত ভাষায় দক্ষ ছিলেন, এই সমস্ত ভাষা তিনি জানতেন। এখন কথা হচ্ছে অনেকে লিখতেছে এখানে যে ব্রেইনে বেশি চাপ পড়েছে। আসলে ব্রেইনের চাপের তো বিষয় না। আল্লাহ না দেখবা হচ্ছে যারা খুব ভালো কাজ করে বা খুবই ভালো মানুষ, তারা না অনেক সময় অনেক কিছু মানি বেশি দিন পৃথিবীতে বাঁচে না এরকম হয় বা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। এরকমই হয় বেশিরভাগ যারা একেবারে পিওর ভালো। খেয়াল করবা হায়াত মানে খুব কম থাকে এরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ২-১ জনের হায়াত বেশি থাকতে পারে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, নজরুল কিন্তু সারা জীবন দরিদ্রের মধ্যে দিয়ে গেছে। নজরুল ইচ্ছা করলে এই যে অনেকে বলে যে নজরুল নোবেল পুরস্কার পেল না কেন? রবীন্দ্রনাথ কেন পেল? একটা জিনিস মনে রাখবা, নজরুল কিন্তু মাত্র ২১-২২ বছর বয়সে যখন কবিতা লেখেন, পৃথিবীর ২-১ জন কবির মধ্যে নজরুল জেলে যান। অর্থাৎ এই পৃথিবীর ইতিহাসে কবিতা লেখার ফলে তখনকার যুগে ২-১ জনের মধ্যে নজরুল জেলে যান। সুতরাং ২১-২২ বছর বয়সে বা ২৩-২৪ বছর বয়সে যেটাই হোক, এই যে একজন কবি যে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছে। ব্রিটিশরা তো ইংরেজি ভাষায় কথা বলে, তারপর বাংলায় কবিতা লিখে তিনি ভিত কাঁপিয়ে দিয়েছেন বলতে গেলে। এবং তিনি কিন্তু ইচ্ছা করলে এই যে তার ছেলের যে 'বুলবুলি' গানটা শোনো। 'বাগিচায় বুলবুলি তুই' আ এই যে এই গানটা শোনো না? 'বুলবুলি' গানটা তো তোমরা শোনো। এই যে এই গানটা তিনি কিন্তু লিখেছিলেন অর্থাৎ তার সন্তানের হচ্ছে দাফন করার জন্য টাকা ছিল না। তখন পত্রিকার সম্পাদকরা বা যাকে বলেন যে একটা গান লিখে দেন। তাহলে আপনাদেরকে টাকা দেব। তখন তিনি কি করেন? এই যে এই গানটা তিনি লিখে দেন। 'বাগিচায় বুলবুলি'। তখন এই গানটা লিখে দেওয়ার ফলে তার সন্তানের দাফন অর্থাৎ এই যে অরিন্দম খালেদ সম্ভবত তার সন্তানের না অরিন্দম খালেদ সম্ভবত হতে পারে। তার সন্তান এটা লেখার জন্য হচ্ছে তাকে হচ্ছে টাকা দেওয়া হয়। ওকে? তার সন্তানের দেখো নজরুল কতটা চেতনার মানুষ। তার সন্তানের নাম রাখছে তিনি কৃষ্ণ মোহাম্মদ। অর্থাৎ হচ্ছে তার সন্তানের নাম তিনি কৃষ্ণ মোহাম্মদ কেন রেখেছেন? অর্থাৎ একটা নাম হচ্ছে এখান থেকে মুসলমানের, আরেকটা নাম হচ্ছে হিন্দু। আর তারপর রেখেছে অরিন্দম খালেদ। এটা কেন রেখেছেন? খালেদ মুসলমানের, অরিন্দম হচ্ছে হিন্দু। সুতরাং এই যে নজরুল যে বাঙালি মুসলমান ও বাঙালি হিন্দুর মধ্যে মিলন ফোটাতে চেয়েছেন, এটা হচ্ছে নজরুল। তারপর ওই যে বলে না যে ওরা একটি বৃন্তে ২ টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম আ তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই একটা লাইন আছে না? এই যে এই লাইনটাও কিন্তু নজরুলের লেখা। সুতরাং নজরুল এই বাঙালির হিন্দু মুসলমান মিলনের জন্য অনেক চেষ্টা করেছেন। সেগুলো সফলও হয়নি। ভবিষ্যতে হবে কিনা আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক। এখন দেখো এগুলো কাজ না, আমরা বিদ্রোহী কবিতা পড়ায় যাইতে হবে। এখান থেকে আমরা চলি। মৃত্যুর আগের বছরগুলো ১৯৭২ সালে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আনেন কে? শেখ মুজিবুর রহমান তাকে আনেন ১৯৭২ সালে। এবং এটা মনে রাখার একটা ট্রিকস হচ্ছে নজরুলের জন্ম তারিখ কয় তারিখ? ২৪শে মে। নজরুলের জন্ম তারিখ কত? ২৪শে মে। কত সাল? ১৮৯৯ এবং নজরুল বাংলাদেশেও আসেন ১৯৭২ সালের ২৪শে মে। অর্থাৎ বাংলাদেশেও আসেন কত তারিখ? ১৯৭২ সালের ২৪শে মে। এটাই হচ্ছে নজরুলের যে বাংলাদেশে কত তারিখে আসেন এটা মনে রাখার একটা কৌশল। আচ্ছা। ওকে। তারপর দেখো ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। কত সালে? ১৯৭৬ সালে। অনেকে মনে করে যে ৭২ সালে আইনেই নাগরিকত্ব দিয়ে ফেলেছে, না। ৪ বছর পর নাগরিকত্ব দেওয়া হয় এবং ১৯৭৬ সালে। নাগরিকত্ব পান কত সালে? নাগরিকত্ব পান ১৯৭৬ সনে। এবং একটা মনে রাখবা যে ১৯৭৬ সনেই তাকে একুশে পদক দেওয়া হয় এবং ১৯৭৭ সনে তাকে দেওয়া হয় হচ্ছে স্বাধীনতা পদক। এগুলো মনে রাখবা এবং ১৯৭৬ সনের ২৯শে আগস্ট তিনি মারা যান। ওকে? আরেকটা জিনিস নজরুল হচ্ছে আ কি বলে যে নজরুলের বাংলা তারিখগুলো যদি তোমরা মনে রাখতে চাও, মনে রাখবা হচ্ছে ১১-১২ এরকম ভাবে নজরুল জন্মগ্রহণ করেছেন হচ্ছে ১১ তারিখে, মৃত্যুবরণ করেছেন ১২ তারিখে। নজরুল ছিলেন ভদ্র ছেলে, সেইজন্য ১২ই ভদ্র তিনি মৃত্যুবরণ করেন। আর হচ্ছে ১১ই জ্যৈষ্ঠ তিনি জন্মগ্রহণ করেন। কে জন্মগ্রহণ করেন? নজরুল জন্মগ্রহণ করেন। ওকে? এইভাবে মনে রাখবা। জ্যৈষ্ঠ বানানটা এখানে আছে। এটা ঠিক করে নিও। যাই হোক। তারপর দেখো আমরা স্লাইড যাইতে হবে, আগায় যাইতে হবে কারণ আমাদের কবিতাটা রয়েছে যেটা আমাদের মূল পড়া। ওকে? তাহলে গেল। এই যে এখন আমরা হচ্ছে বিদ্রোহী কবিতায় ঢুকবো। এই কবিতাটা পড়ার আগে এই কবিতাটা মোট তোমাদের ৫০ থেকে ৬০ লাইন আছে। বইতে বা ৬০ থেকে ২ লাইন বেশি বা ৬০ লাইন হতে পারে। যাই হোক, এই কবিতাটা তোমরা একটু খেয়াল করো। এই কবিতাটা পড়তে হলে তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই কবিতায় আমরা হিন্দুদের অনেক কিছু পাবো। হিন্দুদের দেব-দেবতার নাম অনেক কিছু পাবো। মুসলমানদেরটাও পাবো। তারপর হচ্ছে খ্রিস্টান তাদেরটাও পাবো। এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন নাম তা তো আমরা পরিচিত না।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে পুরোপুরি ব্যাখ্যা জানি না বা পুরোপুরি অর্থ জানি না। এই শব্দগুলো বিভিন্ন শব্দ পাবো। সেগুলোর অর্থ আমরা কি জানি না এই কবিতার। সেই অর্থগুলো আমাদের জানতে হবে। তাই তো? সেই অর্থগুলো আমাদের পারতে হবে। এখন এই কবিতাটার মেইন টোটাল লাইন ছিল ১৫০ টার মতো। রবীন্দ্রনাথের নজরুলের বিদ্রোহী কবিতার। কিন্তু এই বইতে আমাদের হচ্ছে একাদশ, দ্বাদশ শ্রেণীর বইতে হচ্ছে লাইন কমাইয়া হচ্ছে ৩ ভাগের ১ ভাগ দেওয়া হয়েছে। সেটাকেই ওখানে লেখা দেখবা সংক্ষিপ্ত। কারণ আরো লাইন ছিল মেইন কবিতায়। সেখান থেকে এই মাত্র ওই কয়টা লাইন দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক। এখন দেখো এই কবিতার কিন্তু আমরা কিন্তু পুরোটা কিন্তু যদি আমরা একটা শব্দর পিছে ধরো এখানে আছে ধরো আ তোমরা একটা এই যে নটরাজ শব্দটা আছে। এই নটরাজ শব্দটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো অনেক। অর্থাৎ এই নটরাজ নিয়ে অর্থাৎ নটরাজ কে? নটরাজ হচ্ছে শিবকে বলা হয় নটরাজ। এখন এই নটরাজ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমরা রাতও পার করে দেব। কারণ শিব একজন দেবতা। এখন তাকে নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক আলোচনা। তিনি জীবনে কত কিছু তার কি তার কর্ম, কি করেন, কত আলোচনা, কত কিছু জানার আছে তাকে নিয়ে। কিন্তু সেটা তো আমরা করতে পারব না। কিন্তু আমরা কি করতে পারবো? শুধু নটরাজের অর্থটা দিয়ে যেতে পারবো। নটরাজ কেন বলেছেন? শক্তিশালী রূপে। এরকম ভাবে আমরা যাইতে পারবো। তাহলে কবিতাটা শেষ হবে। কিন্তু আমাকে যদি বলো ভাইয়া নটরাজের মধ্যে আরো কি গল্প শুনতে ভাল লাগতেছে, আরো বলেন তাহলে তো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং তোমাদের বুঝতে হবে যে কোন দিকে আমরা যাচ্ছি। আমাদের মেইন টার্গেটটা কি? আমরা কি বুঝতে চাচ্ছি। ঠিক আছে? এখন তোমরা বলো আমরা কিভাবে কবিতাটা পড়বো? আমরা সুন্দরভাবে লাইন বাই লাইন পড়বো এবং এটার ভাবার্থটা অর্থাৎ এই কবিতাটার পিছনে কবি কি বোঝাতে চেয়েছেন সেটা বলবো। এই কবিতাটা শুরুর আগে আমি বলি, এই কবিতাটার নাম বিদ্রোহী। বিদ্রোহী মানে কি? কবি নিজেকে বিদ্রোহী বলেছেন। কেন বলেছেন? কবি নিজেকে ধরো তুমি এক জায়গায় গিয়ে বললা যে আমি হচ্ছে রাজা। রাজা কেন বললা? তুমি হচ্ছে রাজার মতো হতে চাও। তাই তো? বা হচ্ছে অনুভব করো যে এটা বড় একটা পদ। এই তো? এখন যদি আমি ধরো এক জায়গায় গেলাম যে ধরো আমরা ছোটদের ধমক দেই না? ছোটদের ২ টা ধমক দিয়ে পড়তে বসাই, ছোটদের ২ ১ টা ধমক দিয়ে কাজ করাই। করাই না? কিন্তু কথা হচ্ছে এই যে ধমকের মাধ্যমে, এই যে কঠিন শব্দের মাধ্যমে, কঠিন বাচনভঙ্গির মাধ্যমে কিন্তু অনেক সময় কাজ হয়। অনেক সময় দেখবা হচ্ছে সুন্দরভাবে আদর করে বললে কাজ হয় না। কি করতে হয়? একটা দাবড়ি দিতে হয়। আমাদের হচ্ছে যে বরিশাইল্লার টোনে বা হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর যে মহাদ্বীপে যাই হোক, এই টোনে বলা হচ্ছে যে দাবি দিতে হয় বা হচ্ছে কি বলে একটু রাগান্বিত হয়ে বলতে হয়। তাহলে কানে যায়। ওকে? ২ একটা থাপ্পড় দিয়ে না, থাপ্পড় কিচ্ছু দেওয়া লাগবে না। শুধু বলবা যে ছোটদেরও মাঝে, মাঝে একটু ধমক-টমক দিতে হয়। কিন্তু নজরুল কি করেছেন? বিদ্রোহী হয়েছেন। নিজে বিদ্রোহী হয়ে কাদের ধমক দিয়েছেন? দিয়েছেন হচ্ছে ধমক ব্রিটিশদের। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি ডিরেক্ট বলেছেন যে, আমি নিজেকে এটা কল্পনা করি, আমি নিজেকে ওটা কল্পনা করি, আমি নিজেকে শিব মনে করি, আমি নিজেকে হচ্ছে কি বলে যে ইসরাফিল মনে করি, আমি নিজেকে হচ্ছে আ তোমার হচ্ছে আ আ কি বলে যে আ আ দশানন মনে করি বিভিন্ন মানে বিশেষণে বিশেষিত করেছেন। এটা মানে বিশেষণে বিশেষায়িত করা মানে কি? যে আমি নিজেকে বললাম আমি রাজা, আমি গুন্ডা, আমি এরকম-টেরকম বললাম। এটাই নজরুল আসলে বলেছেন যে, আমি আসলে এরকম, আমি ওরকম, আমি তোমাদের শাসন মানব না, আমি তোমাদের সাথে থাকব না। এটাই নজরুল বুঝিয়েছেন। এটাই হচ্ছে ভাবার্থ। নজরুল কি বোঝাতে চেয়েছেন? এবং কথা হচ্ছে কাদের বিরুদ্ধে বোঝাতে চেয়েছেন? ১৯২১ সনে কাদের শাসন চলছিল? ১৯২২ সনে কাদের শাসন চলছিল? ব্রিটিশদের শাসন চলছিল। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ কার? নজরুলের। কি বলে প্রতিবাদ? প্রতিবাদটা হচ্ছে আমি এটা তোরা আমাকে দমন করতে পারবি না। এটাই হচ্ছে আসল কথা। আমি এরকম, তোরা আমাকে দমন করতে পারবি না। এখন ওই এরকমের জায়গায় তুমি বসাতে পারো শিব, তুমি বসাতে পারো ইসরাফিল, তুমি বসাতে পারো হচ্ছে কি বলে বিষ্ণু, তুমি বসাতে পারো হচ্ছে কৃষ্ণ। নানানবিধ মানে কৃষ্ণ কি ক্ষমতাবান, বিষ্ণু কি ক্ষমতাবান, নটরাজ কি ক্ষমতাবান। সুতরাং তুমি নানান বিশেষণে বিশেষায়িত করতে পারো। এই যে আমি এরকম আমাকে দমাতে পারবে না এটাই হচ্ছে মূল লাইন। যে এই কবিতার পুরাটা মূল লাইনই তুমি শুধু এই একটা বাক্যেই মনে রাখতে পারো যে আমি এরকম আমি সাহসী আমাকে দমাতে পারবে না। বুঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, দেখো প্রশ্ন আমি দেখব ২ টা করে স্লাইড যাবে। আমি তোমাদের প্রশ্ন দেখব। ঠিক আছে? উত্তলা হওয়ার কিচ্ছু নাই। এখন দেখো আমরা হচ্ছে কবিতাটা মেইন লাইনে চলে যাব। এই বিদ্রোহী কবিতার ১৫০ লাইন না কি লাইন সেটা নিয়ে আমাদের আলোচনা করার এখন সময় নেই। আমাদের হচ্ছে মেইন যে কবিতাটা সেটা পড়তে হবে। একটা জিনিস খেয়াল করো। এখানে বলেছে বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমি চির দুর্দম, দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই যে কবিতার
প্রথমেই তোমরা কি করবা? পুরোপুরি জোরে পড়বা একবার। নিজের বই তো একবার কে তোমরা ২-৩ বছর যাবত পড়তেই আসছো। জোরে, জোরে পড়বা। মাথায় ঢুকবে। মানে কবিতা পড়ার নিয়মই হচ্ছে একটু জোরে পড়া। কবিতা মনে, মনে পড়া হয় না। গদ্য মনে, মনে পড়া হয় বা হচ্ছে উপন্যাস মনে, মনে পড়া হয়। যাই হোক, একটা জিনিস খেয়াল করো। বল বীর বল উন্নত মমশির। মম মানে হচ্ছে এখানে আমার। মম মানে কি? আমার। বল বীর। কবি কাকে বীর বলতে বলেছে? নিজেকে বলতে বলেছে। বাঙালিদের নিজেদের বীর বলতে বলেছে। অর্থাৎ বাঙালিকে বলেছে। বাঙালিকে বলেছে। নিজেকে বলেছে। কে বলেছে? কাজী নজরুল ইসলাম। বলো উন্নত মমশির। বলো আমার উন্নত মমশির। আমার শির, আমার মাথা। মাথা কি সবচাইতে সম্মানীয় স্থান? শির কি? সম্মানীয় স্থান। আমার মাথা বলে না যে, তোর মাথা আমার পা। অর্থাৎ তোর মাথার যে বুদ্ধি বা মাথার যে ক্ষমতা তা আমার পায়ের সমান। বলে না? মাথাকে অপমান করে। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে সবচাইতে সম্মানীয়। বল বীর বল উন্নত মম শির। আমার শির, আমার মাথা, আমার সম্মান সবচাইতে উঁচু। আমি সবচাইতে সেরা, এটাই বোঝানো হয়েছে। শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রি। এখানে বলেছে শির নেহারি আমারই। নেহারি মানে হচ্ছে প্রত্যক্ষ করা। নেহারি মানে কি? নেহারি মানে হচ্ছে প্রত্যক্ষ করা। মানে দেখে বা দেখা। এটা অনেকে বলতে পারো শির নেহারি। এই মাথা দেখে আমারই নত শির। এই আমার মাথা দেখে নত হয়েছে। কে হয়েছে? ওই শিখর হিমাদ্রির, ওই পাহাড় পর্বত বোঝানো হয়েছে যে ওই আমার মাথা দেখে, মানে তার নজরুল তার নিজের মাথাকে, বাঙালির মাথাকে, নিজের মাথা বলতে কি তিনি বাঙালিদের প্রতিচ্ছবি। নজরুল কি নিজে একা না, নজরুল কার প্রতিচ্ছবি? নজরুল নিজেকে কল্পনা করেছেন বাঙালিদের একজন, এবং নজরুল নিজেদের কল্পনা করেছেন ব্রিটিশদের বিরোধী হিসাবে। সুতরাং নজরুল আর বাঙালি একই কথা। বল বীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই। আমার মাথা দেখে, আমার উচ্চতা দেখে, আমার সম্মান দেখে নতশির ওই শিখর হিমাদ্রির। ওই পাহাড় পর্বত হচ্ছে কি করে? পাহাড় পর্বত হচ্ছে আমার কাছে হচ্ছে নত হয়। তাদের সম্মানও আমার কাছে ধুলোয় মিশে যায় এরকম। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। এই যে আমি চির দুর্দম, দুর্দম মানে কি? চির দুর্দম মানে কি? দমন করা যায় না এমন। দুর্দম মানে কি? দমন করা যায় না। দমন করা যায় না। নৃশংস মানে কি? নৃশংস মানে হচ্ছে যে অনেক কি বলে কাটাছিড়া করে এরকম আমরা বলি নৃশংস। কিন্তু নৃশংস বলতে মানে তছনছ করে এরকম বুঝাই, বা মানে অনেক কঠিন বা কঠিন টাইপের, বা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত যাইতে পারে, বা অনেক নৃশংস। এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আ কি বলে যে আ কি খারাপ কাজ নৃশংস মানে ধুলোয় মিশে যাওয়া এরকম মনে রাখতো। অনেক নৃশংস ধুলোয় মিশে যায় এরকম। ওকে? এটা মনে রাখার জন্য শুধু। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ কে? শিব। শিবকে শিব হচ্ছে নটরাজ। শিব কি করেছিল? শিব হচ্ছে নৃত্য করেছিল। অর্থাৎ হচ্ছে নটরাজ কেন? অর্থাৎ এটা বলতে পারো শিবের স্ত্রী ছিলেন, নাম ছিলেন, আমরা এটাকে বলি যে আ অনেকে পার্বতী বলে, অনেকে দুর্গা বলে। এটা ছোট্ট একটা কাহিনী আছে, শোনো। ওই দুর্গা কি করেছিল বা পার্বতী কি করেছিল? মানে তার যেই আ বাবা ছিল, অর্থাৎ সেখানে হচ্ছে পার্বতী নিজের বাবাই সেখানে তাকে দাওয়াত দেয়, এবং হচ্ছে আ সেখানে ওই পার্বতীর বাবা বা হচ্ছে দুর্গা মা যেটাকে বলা হয় হিন্দুদের ধর্মগ্রন্থে, ওই দুর্গা মার অনেক নাম আছে। তার অনেক রূপ, পৃথিবীতে তিনি অনেক রূপ নিয়ে এসেছেন। সেটা অন্য বিষয়। কিন্তু কথা হচ্ছে তাকে দাওয়াত দেয়। পার্বতী গেল ওখানে ধরো, বা সতী বা পার্বতী যেকোনো একটা বলতে পারো। ওখানে গেছে। মানে ধরো একটা মেয়েকে তার বাবা দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে কি করলো? ওই মেয়েটার স্বামীকে তার বাবা অপমান করল। এখন ওই স্বামীকে অপমান করেছে বলে, স্বামীকে অপমান করেছে ওই মেয়ের বাবা। সেই মেয়ে কি করলো? ওই অপমান শুনে নিজেই আগুনের মধ্যে, নিজেই হচ্ছে তার দেহ বিসর্জন দিল, বা নিজেই মারা গেল। নিজেই আত্মহত্যা করলো। ওইটাই করে হচ্ছে কে করে? পার্বতী বা সতী করে ওই কাজটা। তার জন্য শিব রাগান্বিত হয়ে যায়। অর্থাৎ শিব যেহেতু পার্বতী বা সতীর এই স্বামী ছিলেন, রাগান্বিত হয়ে যায় এবং নৃত্য করে। অর্থাৎ সবকিছু তছনছ করে ফেলে। ওই পার্বতীর বাবার সবকিছু তছনছ করে ফেলে। এটাই হচ্ছে নটরাজ, মানে যে নৃত্য করে, ওই যে নেচে, নেচে সব ধ্বংস করে, সেইজন্য বলা হয় শিব এটা। ঠিক আছে? এটা শিবের একটা রূপ, বা শিবের তখন ওই রূপটা ধারণ করে। মহাপ্রলয়ের আমি সাইক্লোন। সাইক্লোন মানে ধর, এটা বোঝায় আমি ধ্বংস। আমি সবকিছু ধ্বংস করি, এটা বোঝানো হয়। আমি মহাভয়, আমি ভয় পাই না। আমি অভিশাপ পৃথ্বীর। এই পৃথ্বীর নিয়েও কাহিনী আছে। পৃথ্বীরও হিন্দুদের ধর্মগ্রন্থ। এর একটা নাম। এখন এটা কি নাম? তুমি যদি একটু খেয়াল করো পৃথ্বীর কে? পৃথ্বীর হচ্ছে কবির নিজে মানে এটাকে তোমরা এইভাবে মনে রাখতো, পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী কি? ১ম রাজা ছিলেন হচ্ছে এই পৃথ্বী। এইভাবে মনে রাখো, আমি পৃথ্বীর, আমি পৃথিবীর ১ম রাজা। এইভাবে হচ্ছে কবি কল্পনা করেছেন। তারপরেও আমরা যদি পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, বুঝতে পারছো? আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে বুঝতে পারছো? ১ম ৬ লাইন বুঝতে পারছো? তোমরা কমেন্ট করো।
প্রথম ৬ লাইন বুঝতে পারছো? ওকে, ওকে, ওকে। ও একজনে আবার কমেন্ট গেছে হচ্ছে, "ভাইয়া আপনি হিন্দুদের জানলেন কিভাবে?" আচ্ছা হিন্দুদের আমি আ চেষ্টা করি যে অনেক কাহিনী-টাহিনী আছে না ওগুলো একটু ২-১ টা পড়ার চেষ্টা করি। সেজন্য আমার ওই নটরাজ বা হচ্ছে সতী এই জিনিসগুলো মানে একটু ধারণা আছে বা পড়া আছে বলতে পারো। যাই হোক ওইটা নিয়ে আলোচনা না। আমি দুর্বার ধরো আমরা পরবর্তী স্লাইডে যাই। হচ্ছে না। আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন। আমি ভরা তৈরি করি ভরার ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখন একটু খেয়াল করো এখানে। আমি দুর্বার, দুর্বার মানে কি? যাকে দমন করা যায় না বা তাকে প্রতিরোধ করা যায় না। প্রতিরোধ করা যায় না কাকে? দুর্বারকে। প্রতিরোধ করা যায় না। বুঝতে পারছো? প্রতিরোধ করা যায় না। আমি দুর্বার। নজরুল নিজেকে বলেছেন বা নজরুল এটা মনে রাখবা নজরুল সমান বাঙালি। নজরুল সমান সব বাঙালি। বাঙালির চেতনাই নজরুল। সোজা কথা। ওই দেখো না জুলাইয়ের আন্দোলন হইছে ২৪ এর নজরুলের কবিতা, নজরুলের গান ওই যে আছে না যে আমরা বিধাতার মতো চঞ্চল এই যে একটা গান আছে না? তারপর হচ্ছে যত গান আছে, যত লেখা আছে বিদ্রোহী সবই নজরুল লিখছে। সুতরাং বলতে পারো নজরুল এই যে এই কবিতার নজরুল সমান বাঙালি। এখানে নজরুল কল্পনা করতে বলেছেন বাঙালিকে আমি দুর্বার। বাঙালিরা কল্পনা করো আমরা দুর্বার, আমরা প্রতিরোধ করা যায় না এমন। ঠিক আছে? প্রতিরোধ করা যায় না এমন। তারপর হচ্ছে আমি ভেঙে করি সব চুরমার। আমরা ভেঙে সব তছনছ করতে পারি। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। আমি হচ্ছে নিয়ম কানুনের কোন বাঁধা কিচ্ছু মানি না। আমি দলে যাই। আমি সবকিছু পার হয়ে যাই। বন্ধন মানে যত আমার আছে যে জ্বলে যায় যত বন্ধন ধরো ওই যে যারা জুলাইয়ের আন্দোলন করেছে সেখানেও যদি খেয়াল করো অনেকে কিন্তু নিজের পরিবারের মায়া ত্যাগ করে ওই আন্দোলনে নেমেছেন। সুতরাং নজরুলও তখন কল্পনা করতে পেরেছেন আমরা দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত নিয়ম আছে সমাজে। নিয়ম কি? আইন বলতে পারো যে সরকারের তৈরি নিয়ম হয় না ওটাকে কি বলি? আইন। এই যে পরের লাইনে পাইবা আমি মানি না কোনো আইন। আমি সেই আইন মানি না যা আমাদের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশদের কোনো আইন তিনি মানেন না বা তিনি বাঙালিদের কল্পনা করতে বলেছেন যে হে বাঙালিরা তোমরা বলো আমি মানি না কোনো আইন। আমি ভরাট তৈরি করি ভরাডুবি অর্থাৎ যে ভরাট তৈরি আছে বা নৌকা আছে এই তৈরি বলতে বোঝানো হয়েছে যে যেই সামগ্রিক অবস্থা বা যে সম্পত্তির মানে আমি সবকিছু তছনছ করি এটা বোঝানোতেই বোঝানো হয়েছে। আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন। এই যে এটা বলো। এটার মানে কি? তাড়াতাড়ি বলো কুইক। আচ্ছা ২-১ জন পারছে ২-১ টা উত্তর দিছে। যেমন হচ্ছে আ এখানে একটা খেয়াল করো। ভাসমান মাইন হচ্ছে এটা নিক্ষেপ করে। এই যে আমরা টর্পেডো দেখতে পাচ্ছি না, টর্পেডো নিক্ষেপ করে। ২ টাই হচ্ছে শত্রুকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। ভীম মানে কি? ভীম মানে হচ্ছে পঞ্চপান্ডবের একজন পান্ডব। হিন্দু ধর্মগ্রন্থি পঞ্চপান্ডবের একজন পান্ডব এইটুকুই মনে রাখো। এর বেশি মনে রাখার দরকার নেই। আর যদি বিস্তারিত জানতে চাও সে হলো সাহিত্য পড়তে পারো। আর এখানে এইটা মনে রাখলে যে পঞ্চপান্ডবের ২য় পান্ডব। জাস্ট সেট। ওকে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা খেয়াল করো। আরেকটা জিনিস কবিতার ১ম ১০ লাইন ১ম ১০ লাইন এবং শেষের ১০ লাইন যারা ঢাবি রিটেন দিতে চাও ১ম ১০ লাইন এবং হচ্ছে শেষের ১০ লাইন অবশ্যই মুখস্থ করবা। ওকে? এটা মুখস্থ করা যায়। কারণ ওই কবিতার আবার যারা নৈর্বাচনিক প্রশ্ন সেটা অন্য ভার্সিটির হতে পারে। ওই কবিতার মাঝখানে একটা কবিতার লাইন দিয়ে বলবে যে এই কবিতার মাঝখানে কি? সুতরাং সেটা তোমাদের জানতে হবে। এখন দেখো আমি ধূর্যটি কি ওই শিবের হচ্ছে শিবের মাথার চুলই ওরকম ছিল। যেমন শিবের মাথার চুল কিন্তু এরকম দেখবা পেঁচানো। ওকে? এরকম পেঁচানো মাথার উপরে মানে বড় চুল মানে এরকম পিছে বেনি বাঁধা মানে বাঁধা হচ্ছে করা ওরকম না মানে মাথার উপরে এরকম ভাবে উঠছে। এ আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদ্যার্থী। পুরো বিধাত্রীর আমি বিদ্রোহ বা পৃথিবীর বলবীর চিরনত মমশির আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করি, আমি লোকালয়, আমি শ্মশান। আমি যেখানে মানুষ আছে, যেখানে মানুষের সমাগম সেখানে আমি অবসান, আমি নিশাবসান। এখানে এই যে এই লাইনটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। সেটা যদি আমি বলি যে আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যাত্রীর এই লাইনটা যদি তোমরা একটু করো যে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে চেতনার ধারক হিসেবে ব্যবহার হয়। যে অন্যায় আছে না? অন্যায় হতে পারে,
অনিয়ম হতে পারে। সকল কিছুর ধারণা হিসেবে এই পৃথিবীতে যত কিছু ব্যবহার হয় সেগুলোর ব্যবহার হয় কি? এই যে আমি বিদ্রোহী সুতো বিশ্বের সুতো মানে পুরো বিশ্বের। ওকে? আমি অবসান করে নিশাবসান আমি রাতের করি সকল কিছুই এখানে আছে। অর্থাৎ কবি একেকটা কল্পনা করেছেন। যেই শব্দগুলো কঠিন সেগুলো শুধু আমি দেখিয়ে দিচ্ছি। আর ভাবার্থটা তো ১ম একবার বললাম এবং শেষে আরেকবার বলব। আমরা পরবর্তী স্লাইডে যদি চলে যাই ওকে। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ, ভালে সূর্য। ভালে মানে কপালে এটা তো বোঝোই। তারপর হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতরুজ। এই লাইনটা খুবই ইম্পোর্টেন্ট। এই লাইনটা থেকে রিটেন আসার সম্ভাবনা বেশি। এটা দিয়ে কবি প্রেম ও দ্রোহ ২ টাই বুঝিয়েছেন। প্রেম ও দ্রোহ। প্রেম ও দ্রোহ মানে কি? প্রেম ও বিদ্রোহ। অর্থাৎ এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি কি? মানে আমি হচ্ছে যে আমি মানে আনন্দও চাই, আমি সুখও চাই, আমি বিনোদন চাই। এটা বোঝানো হয়েছে যে বাঁকা বাঁশের বাঁশরি। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতরুজ, আরেক হাতে আমার অস্ত্র। এটা বোঝানো হইছে। আমি বেদুইনদের মতো ঘুরে বেড়াই। আমি চেঙ্গিস অর্থাৎ রাজা হিসেবে পূর্বের রাজা হিসেবে কল্পনা করেছেন। আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ সালাম দেন না, কাউকে সম্মান করেন না সেটা বোঝানো হয়েছে। আমি বজ্র অর্থাৎ আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি গর্জে ওঠা হিংস্র ওইটা বোঝানো হয়েছে। তারপর দেখো আমরা যদি এখানে ১ম লাইনটা খেয়াল করি, আচ্ছা একজনে বলেছে আমি অবসান, নিশাবসান আচ্ছা। আচ্ছা, একজনে কল্পনা করছে ইন্দ্রাণী কি? ইন্দ্রাণীর একটা জিনিস খেয়াল করো। ইন্দ্রাণীর সুতো। ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্রাণীর সুতো। সুতো মানে হচ্ছে পুত্র। সুতো মানে কি? পুত্র। পুত্র মানে কি? ছেলে। এখন কথা হচ্ছে তোমরা এটা খেয়াল ইন্দ্রাণীর সুতো মানে ইন্দ্রাণীর পুত্রের নাম ছিল জয়ন্ত। যিনি হচ্ছে বিদ্রোহ করেছেন বা হচ্ছে একটু মানে কি বলে যে একটু আ এ এ এ মানে হিন্দুদের ধর্মগ্রন্থেরই এটাও একটা ইন্দ্রাণী সুতো। হাতে চাঁদ, ভালে সূর্য। তারপর দেখো ভালে সূর্য মানে ওই তার অস্ত্র ছিল এটা। ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য। তার ক্ষমতা ছিল ইন্দ্রাণীর পুত্র নাম ছিল কি? জয়ন্ত। তার ক্ষমতা ছিল হাতে চাঁদ এবং কপালে মানে সূর্য রাখার এই যে ক্ষমতা, তার ক্ষমতা দিয়ে ওই যে কিরণমালা দেখছো না তোমরা আগে নাটক? ওরকম টাইপের মানি কল্পনা করতে পারো যে এরকম টাইপের ছিল হচ্ছে সেই সময় ওই জয়ন্তকে কল্পনা করেছেন হচ্ছে নজরুল। আমি বেগুনদের মতো ঘুরে বেড়াই, আমি বজ্র, তারপর হচ্ছে আমি ইসরাফিলের সিংহের বা হুঙ্কার। ইসরাফিলের নাম তো শুনছো তোমরা মুসলিম ধর্মের যে তিনি একটা হুঙ্কার দিবেন বা হচ্ছে ওইটা বাজাবের মতন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে। আমি পিনাক পানির ডুমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচন্ড। এখানে যদি আমরা খেয়াল করি, আমি পিনাক পানির ডুমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, চক্র মহাশঙ্খ। আচ্ছা একজন কমেন্ট করছে। আচ্ছা ধর্মরাজ কি? একটা খেয়াল করো। কোথায় গেল ধর্মরাজ? আচ্ছা, এটা হচ্ছে যম। হিন্দু ধর্মগ্রন্থের যম যিনি হচ্ছে ন্যায় ও অন্যায়ের হচ্ছে করে থাকে। ওখানে মানে বিচার করবেন সম্ভবত এরকম একটা কিছু বোঝায়। আচ্ছা, ন্যায় ও বিচার দেবতা হতে পারে এরকম। তারপর হচ্ছে ইস্তাপির সিংহের মহা অহংকার, আমি পিনাক পানির ডুমরু ত্রিশূল। পিনাক পানির ডুমরু ত্রিশূল। ডুমরু ত্রিশূল মানে হচ্ছে ধারালো ওই যে ফলাযুক্ত একটি অস্ত্র বিশেষ থাকে না? যেমন তোমাদের হচ্ছে ওই যে দেখবা হচ্ছে ওই যে পূজার দুর্গা পূজা হয় বা কোন পূজায় দেখবা যে ত্রিশূল থাকে না? এই যে এরকম সরি দাঁড়াও। আঙুলের মতো থাকে আরকি। দৌড়ও হচ্ছে না। এরকম চোখা থাকে। আ এরকমভাবে পাঞ্জার মতো থেকে তারপর এরকম দাগ থাকে। যাই হোক আমারটা হচ্ছে না এটা বাদ দাও। আচ্ছা দেখো এই পিনাক পানির ডুমরু ত্রিশূল অর্থাৎ এই পিনাক পানির হাতে ডুমরু ত্রিশূল থাকে সেটা বোঝানো হয়েছে। এখন পিনাক পানিটা কে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। পিনাক পানি হচ্ছে শিবের যেই হচ্ছে তোমরা এই যে শিব ব্যবহার করত। শিবের অস্ত্র এগুলো। এই যে শিব ধনুকও ব্যবহার করত। কিন্তু এরকমভাবে শিব ধনুক ব্যবহার করত। এটাকে বোঝানো হচ্ছে পিনাক পানির ডুমরু ত্রিশূল অর্থাৎ এইগুলোও ছিল। এটাও ছিল তার সাথে ধনুকও ছিল, সকল কিছুই ছিল। এগুলো তার অস্ত্র। নজরুল কল্পনা করেছেন আমারও ওই অস্ত্র আছে। আমিও যুদ্ধ করব। এটা কল্পনা করেছেন কে? নজরুল। ওকে বুঝতে পারছো? ক্লিয়ার সবাই তাড়াতাড়ি জানাও। কুইক, কুইক। আচ্ছা একজন বলছে পিনাক শব্দের অর্থ শিবের ধনুক। হ্যাঁ ঠিক আছে। ঐশিরি কোষ্টা। ওকে। ওকে ফাইন। তার পরবর্তী স্টেজে এগুলো হচ্ছে নজরুল কল্পনা করেন। মনে রাখবা বিদ্রোহী কবিতাটাই হচ্ছে
নজরুল নিজেকে কল্পনা করেন বা নজরুল বাঙালিদের কল্পনা করেন যে বাঙালিরা এরকম হলে নজরুল খুশি হবে। এটাই মানে তখনকার যুগে এই কল্পনাটাই আসলে এই বিদ্রোহী পুরো কবিতাটা যে এটাকে এই রূপে আমাকে কল্পনা করো, এই রূপে আমাকে কল্পনা এটাই পুরো কবিতা। এখন কথা হচ্ছে কি রূপে কল্পনা করলো? ওই শব্দগুলো কঠিন দেওয়া, শব্দগুলোর অর্থ বুঝি না এটাই কথা। এবং শব্দগুলোর অর্থ লাস্টে বইতেও দেওয়া আছে। এই শব্দগুলো সমান, সমান সামনে অর্থ করে নিলেই হয়। আর কল্পনা করেছেন এই অর্থই ভাবার্থটাও বোঝা যায়। মূলত এই নজরুলের এই বিদ্রোহী কবিতা থেকে খুব মানে ধরো রিটেনের প্রশ্ন আসে। আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে শব্দার্থ। আর আরেকটা জিনিস সেটা হলো নজরুলের নিজের হচ্ছে জীবনী। অর্থাৎ নজরুলের ধর ২ টা লেখা আছে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে। একটা হচ্ছে 'আমার পথ' আরেকটা হচ্ছে আ বিদ্রোহী কবিতা। এই ২ টার মধ্যে যেকোনোটা থেকে প্রশ্ন আসে। আচ্ছা যাই হোক। পরবর্তীতে দেখো। আচ্ছা একজনে বলছে চেঙ্গিস বেদুইনটা একটু বুঝিয়ে দেন। ওকে, চেঙ্গিস বেদুইনটা যদি না বুঝে থাকো আমি তো বুঝিয়ে দিবই অবশ্যই। কেন বুঝিয়ে দিব না? ওকে, আচ্ছা। চেঙ্গিস হচ্ছে মঙ্গোল জাতির যোদ্ধা। বুঝছো? মঙ্গোল জাতির অর্থাৎ মঙ্গল একটা জাতি আছে সেই জাতির মহান যোদ্ধা হিসেবে কবিতে নিজে যোদ্ধা হিসেবে কল্পনা করেছেন। আর বেদুইন তো হচ্ছে ঘুরে বেড়ায় যাযাবর জাতি এটা তো শুনছো সবাই। বা হচ্ছে কি মানে আরবের একটা যাযাবর জাতি এবং হচ্ছে যাদের কোনো হচ্ছে যে নির্দিষ্ট ঘর নাই। নির্দিষ্ট ঘরের তো নাই নাকি? এটা তো বেদুইন। হ্যাঁ, নির্দিষ্ট ঘর নাই। বেদুইন হচ্ছে নির্দিষ্ট ঘর নাই, ঘুরে বেড়ায়, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে, যাযাবরের মতো ঘুরে বেড়ায় এটাই বেদুইন, এটাই বোঝানো হইছে। বেদুইন মানে এটা আর চেঙ্গিস মানে মঙ্গোল জাতির একজন যোদ্ধা। বুঝাইতে পারছি ক্লিয়ার? তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি কুইক। আচ্ছা আরেকজন বলছে টোটো যোদ্ধা। টোটো যোদ্ধা কেডা? টোটো যোদ্ধা বলছে হচ্ছে বেদুইনকে না? টোটো যোদ্ধা আচ্ছা। বেদুইন টোটো যোদ্ধা? আচ্ছা। ক্লান্ত লাগছে সবার? বোরিং লাগছে? আচ্ছা। দেখো তোমাদের এখন ভার্সিটির পরীক্ষা। এখন মানে কি করা যায়? এখন পড়াশোনা করতে হবে। বোরিং লাগার কোনো সময় নাই। এই ১ম ১৭০-৬০ থেকে এখন ১২০ জন আইসা পড়ছে। মানে বোরিং লাগতে ক্লাস কমতেই আছে এরকম স্টুডেন্ট। এরকম লাগলে কোনো কথা মানে তাহলে ভার্সিটিতে চান্স হবে না বললেই চলে। তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তোমার ভার্সিটিতে চান্স হওয়া একেবারেই ডিফিকাল্ট। কারণ নজরুল থেকে প্রশ্ন আসবেই। তুমি যদি ভাবো যে ভাইয়া পরে এটা তো রেকর্ডেড থাকবে পরে ক্লাসটা করে নেব। না, দ্যাটস নট লাইক দ্যাট। তুমি যখন লাইভে শুনতেছো, লাইভে প্রশ্ন করতেছো, আমি লাইভে আনসার দিচ্ছি, তখন সেটা অন্যরকম একটা মিনিং করে। এখন কথা হচ্ছে তোমার পরিশ্রমটা করতে হবে। যেটা করবে আল্লাহ করবে, যেটা ভালো সেটাই তোমার জন্য করবে। ধরো আমার একটা সুন্দর একটা গল্প আমাকে সবসময় উৎসাহ প্রদান করে। সেটা হলো আ না গল্পটা আরেকটা স্লাইডের পর বলব। ঠিক আছে? গল্পটা থাক। এখন আমরা এটা দেখি। আচ্ছা, ওকে, ওকে কমেন্ট করিও না। আচ্ছা। এখন একজনে বলছে আমার কান্না চলে আসে ভাইয়া পড়তে বসলেই। কান্না চলে আসবে কেন? পড়তে হবে রে। আচ্ছা, আমি খেপা দুর্বাসা। দুর্বাসা কি? ইনি হচ্ছেন একটু রাগী। রাগী মুনি কি? মানে হচ্ছে যে দেবতাদের মানে দেবতা তুল্যই বলা চলে। রাগী মুনি। ক্ষেপা দুর্বাসা। মানে তিনি রাগ করতেন এবং রাগলে কি করতেন? এটা আসলে একটা এমন একটা বিষয় যে, যে মানে তাকে কি বলে? যে আ মানে তার যেই চোখের চাহনি বা চোখের যেই আ মানে তার যে রাগ, এই রাগেই মানুষ দগ্ধ হয়ে মারা যান। মানে হিন্দু দেবতাদের মানে ওখানে এরকম টাইপের কিছু বলা হয়েছে যে ক্ষেপা দুর্বাস এই রাগী মুনির বা রাগীর এই সিদ্ধ হস্ত ব্যক্তি সে। বিশ্বামিত্র শিষ্য। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী। বিধবার বুকের ক্রন্দন শ্বাস। এটা তো সহজ যে বিধবার বুকের আর্তনাদ তার যে চাওয়া পাওয়া সেটাও হচ্ছে কি নজরুল। আমি বঞ্চিত ব্যথা এই লাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কঠিন লাইন। এই লাইনটা পরে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এটা আগে শেষ করি কবিতার লাইন। চির গৃহহারা যত পথিকের
আমি বঞ্চিত ব্যথা পথবাসী অর্থাৎ পথহারা মানে যত সমাজে অবহেলিত, নিপীড়িত যত ব্যক্তি আছে সবার উচ্চকণ্ঠী আমি। আমি অবমানিতের মরম বেদনা। আমি তাদের হচ্ছে অবমানিতের মরম বেদনা মানে তাদের হচ্ছে একটা মানে ওষুধের মতো বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বিকে গতিক ভয়ের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস প্রবি হাওয়া। আমি পথিক কবি গভীর রাগিনী বেণী গুনে গান গাওয়া। এখন দেখো পুরো কবিতাটা যদি আমরা এখানে খেয়াল করি, আচ্ছা একজনে প্রশ্ন করেছে উন্মন মন উদাসীর। উন্মন মানে হচ্ছে তোমার হচ্ছে যে অন্যমনস্ক। উন্মন মানে কি? উন্মন মানে হচ্ছে অন্যমনস্ক। যে অন্যমনস্ক হয়ে থাকে। মানে কথা প্রশ্ন করলো একটা ভাবলো আরেকটা এরকম টাইপের। আমি দুর্বাসা রাগেমণি বিশ্বামিত্র শিষ্য অর্থাৎ বিশ্বমায়ের সন্তান আমি দাবানল দাহ অর্থাৎ যে দাবানল দাহ যে দাবানল দেখো না যে হচ্ছে দাহ করা হয় ওরকম বোঝানো হয়েছে যে এই আগুনের মধ্যে আগুন কল্পনা করেছে পুরো লাইনটার মধ্যে একটু অগ্নি টাইপের বলা হয়েছে যেটাকে বলে দাহ দাহন করিব বিশ্ব অর্থাৎ পুরো বিশ্বকে আমি জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব এরকম বোঝানো হয়েছে। আচ্ছা আর যদি এখন কথা হচ্ছে পুরো শব্দের ধরো এখানে আছে দাহন, এখানে আছে দাবানল, এখানে আছে তোমার হচ্ছে খেপা। এই যদি প্রত্যেকটার অর্থ আলাদাভাবে জানতে চাও তাহলে এই একটা অর্থ যদি আমি পুরো বিশ্লেষণ করি 10 লাইনের 15 লাইন করে তাহলে এই ক্লাস আরো 10 দিনে 20 দিনও শেষ হবে না। বুঝতে পারছি? তো অনেকে বলতেছে ভাই এইটা বুঝাই দেন এটা বুঝাই দেন। প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করলে মানে প্রত্যেকটা লাইনের শব্দ অর্থাৎ একটা লাইনে যদি 5টা শব্দ থাকে 5টা শব্দ থাকে তুমি বলো তো যে 60টা লাইনে কয়টা শব্দ থাকে বিদ্রোহী কবিতার 300 শব্দ ৩০০ শব্দ একটা শব্দের পিছনে যদি আমি ১ মিনিট দেই ৩০০ শব্দের মিনিট মানে কয় শব্দ কত মিনিট হয়? ৩০০ মিনিট। ৩০০ মিনিট কয় ঘন্টা? ৫-৬ ঘন্টা লাগবে শুধু এই কবিতাটার লাইন শেষ করতে। সুতরাং আমি কি করতে পারি? আমি সর্বোচ্চ একটা লাইনের অর্থ বুঝিয়ে দিতে পারি। পুরোটা মিলিয়ে। আমি যদি একটা শব্দ এই দাবানল দেখে যদি দাবানলে চলে যাই, বিশ্বামিত্র শিষ্য থেকে বিশ্বামিত্র শিষ্য চলে যাই, বারবার নটরাজের মতো শুধু ব্যাক করতে থাকি তাহলে কিন্তু কবিতা শেষ হবে না। আচ্ছা। আচ্ছা কমেন্ট। ওকে। আচ্ছা একটা খেয়াল করো। আমি সর্বোচ্চ লাইনে, লাইনে যাইতে পারি। বুঝতে পারছি? আর যদি লাইনে, লাইনে চাও তাহলে মাহাদি ভাইকে রিকোয়েস্ট করবা ভাইয়া পুরো কি বলে? মাহাদি ভাইকে একটা রিকোয়েস্ট করবা যে ভাইয়া বিদ্রোহী কবিতাটার প্রত্যেকটা শব্দ পড়বো। বিদ্রোহী কবিতার শব্দ আছে টোটাল হচ্ছে ৩০০ থেকে ৪০০ র মতো প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ সিতাব ভাইয়া বুঝায়, বুঝাইয়া মানে ধরায়, ধরায় পড়াবে। এক একটা শব্দ বিশ্লেষণ করে অর্থাৎ নটরাজ মানে কি, তারপর হচ্ছে শিব মানে কি, বিষ্ণু মানে কি, তারপরে দাবানল মানে কি, বিশ্বামিত্র মানে কি অর্থ জিজ্ঞেস করবে আর ভাইয়া প্রত্যেকটা শব্দ একটা ব্যাখ্যা দেবে। তাহলে ৩০০ মিনিট ৪০০ মিনিট যাবে। তাহলে ৫ টা ক্লাস মাহাদি ভাইয়াকে বইলা ফিক্সড করাইবা যে মাহাদি ভাইয়া সিতাব ভাইয়ের ৫ টা ক্লাস শুধু বিদ্রোহী কবিতার উপরেই চাই। তাহলে বিদ্রোহী কবিতার জন্য আমার ৫ টা ক্লাস হলে ভালোই হবে। কিন্তু যদি বিদ্রোহী কবিতা একটা ক্লাসে শেষ করতে চাও আমি সর্বোচ্চ লাইনে, লাইনে বলতে পারি। তারপরেও তো ভালো যে দাবানল, শিষ্য, দুর্বাসা, খ্যাপা এগুলাতে তোদের একটু টাচ দিচ্ছি। আবারও বলছি যে ছেলেরা তো বেশি কথা বলে, যে টাচ দিচ্ছি এটাই বেশি। আচ্ছা একজন বলছে ভাইয়া মাইর দেবে। আচ্ছা দিয়েক। এরকম বুঝতে চাইলে প্রত্যেকটা শব্দের আলাদা বিশ্লেষণ আচ্ছা যাই হোক। ওইটা দেখো। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির গভীর রাঙিনী বেণু বিনে গান গাওয়া। আমি উত্তর বায়ু মল আচ্ছা উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। এটা মানে কি সেটা বলো। কথা না বলে এগুলোর মানেই বার করার চেষ্টা করো। আসলে বাতাস এই ধরো বাতাসকে তিনি ৩ রূপে কল্পনা করেছেন। বাতাসের অনেক রূপ হয়। অর্থাৎ এই বাতাসের একটা সম্মিলিত রূপ। অর্থাৎ দেখবা হচ্ছে ওই যে বাতাসের একটা ঘূর্ণি হয় না? একটা ঘূর্ণি হয় কিন্তু। দেখো ওই যে অনেক সময় বাতাসে দেখবা কি ধরো একটা হচ্ছে একটা
মানে ধরো তোমার সাপোজ এটা কি বলে? ধরো অনেক ধুলোবালি রয়েছে বা পাতা-টাতা রয়েছে দেখবা মাঝে, মাঝে এরকমভাবে ঘোরে। এরকমভাবে ঘোরে অনেক বাতাস ছাড়লে। ওই বাতাসটা কি একটা সম্মিলিত রূপ হয়েছে। চারদিকের বাতাস হয়েছে। এটাকে অনেকে বলে জিন আছে ওখানে। আসলে না। কিন্তু বাতাসের ওই সম্মিলিত রূপ কল্পনা করেছেন কে? নজরুল নিজেকে কল্পনা করেছেন। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া অর্থাৎ বাঁশি বাজিয়ে গান গাওয়া এটা বলেছেন। আচ্ছা। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো। আমি পথিক কবির গভীর রাগিনী। পথিক কবি কে? পথিক কবি হচ্ছে বাউল। অর্থাৎ হচ্ছে বাউল সম্রাট লালন মনে রাইখো। এই বাউল, এই পথিক কবির গভীর রাগিনী অর্থাৎ বাউলরা ৩৬ টা সুর মিলিয়ে গান গায় সেটাকে বোঝানো হইছে যে আমি বাউলও। আমি আবার আমার মধ্যে প্রেমও আছে, আমার মধ্যে গানও আছে। ওই যে বলে না আমি এক হাতে বাঁকা বাঁশর বাঁশি আরেক হাতে রণতুর্য। আমি যেমন বাঁশি আছে, আমার হাতে সেরকম বাউল কি বলে ওই যে বাউলরা যেটা নিয়ে হাঁটে হচ্ছে একতারাও রয়েছে বা ৩৬ টা সুরের ওইটা রয়েছে। বেনু বিনে গান গাওয়া অর্থাৎ যারা গান গেয়ে বেড়ায়। এইটা মনে রেখো শুধু। আচ্ছা তারপরের স্লাইডে যদি আমরা চলে যাই। ওকে, দেখো। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়ার ছবি। আমি অরফিয়াসের বাঁশুরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, আমি ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। মম আচ্ছা দেখো, খেয়াল করো। ফোন দিচ্ছে একজনে দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। অর্থাৎ সূর্যরূপে নিজেকে কল্পনা করেছেন। আমি রৌদ্র রুদ্র রবি মানে ওই যে সূর্যের একেবারে বলে না হচ্ছে একটা একবারে হলুদ আভাবপূর্ণ মানে একেবারে কঠিন একটা ভাব সেটাকে বোঝানো হয়েছে। কে বুঝিয়েছেন? নজরুল বুঝিয়েছেন। আচ্ছা। এটাকে এখন সূর্যের এই তাপটাকে গ্রীষ্মকালে সূর্যের তাপ মনে রাখতে পারো এটাকে। সূর্যের তাপ সেটা হচ্ছে গ্রীষ্মকালে। ওকে? গ্রীষ্মকালে যে সূর্যের তাপ থাকে সেটাকে মনে রাখতে হবে। যখন প্রচন্ড গরম পড়ে তখন মনে করো আমাদের বাংলাদেশে থেকে এত গরম পড়ে। ধরো সৌদি আরবে তখন কি পরিমাণ গরম পড়ে বা ধরো তোমার একেবারে সাপোজ যে একেবারে সূর্যের কাছাকাছি গেলে কিরকম গরম পড়ে সেটা হিসেবেই কল্পনা করেছেন। আকুল নিধাক তিয়াসা। ওই যে নিধাক তিয়াসা বলতে এখানে কবি বুঝিয়েছেন হচ্ছে তোমার এটা কি বলে যে নিধাক মানে হচ্ছে ধরো গ্রীষ্মকাল আর তিয়াসা মানে হচ্ছে যে এই যে ওই সূর্যের রূপটাই আসলে সূর্যের যে নানান রূপ ওইটার মধ্যেই বুঝিয়েছেন এবং তিয়াসা যদি আলাদা জানতে চাও সেটা অর্থ আলাদা ভাবে দেখে নিও। আমি মরু নির্ঝর ঝরঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি অরফিয়াসের বাঁশরি অরফিয়াসের বাঁশরি ওই যে ওই সকল মানে সকল প্রাণী চলে আসে তার গানের সুরের জন্য এই বাঁশি বাজানোর জন্য সেটা তো সেই গল্পটা তো তোমরা সবাই পড়েছো। তারপর মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম মম বাঁশরির টানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি। শ্যাম মানে যে শ্যাম মানে কৃষ্ণের হাতের শ্যাম মানে কি? শ্যাম মানে হচ্ছে কৃষ্ণের একটা রূপ। শ্যাম হচ্ছে কৃষ্ণের বা বিষ্ণুর একটা রূপ। এটাই হচ্ছে বোঝানো হয়েছে যে শ্যামের হাতের বাঁশি ওই কৃষ্ণের হাতে বাঁশি থাকে না? ওইটাই বোঝানো হয়েছে এখানে। ওকে? আচ্ছা পাশুরি মানে কি? একজন কমেন্ট করে পাশুরি মানে হচ্ছে যে ভুলে যাওয়া এরকম কিছু ভুলে যাওয়া। মম বাঁশুরির তালে পাশুরি অর্থাৎ আমি ভুলে যাই। কিসের? মমর বাঁশুরির টানে। টানে বলতে এখানে বোঝানো হয়েছে ধরো হচ্ছে সুরের বিস্তার। সুরের বিস্তার। তার মানে সুর যে একটা টান থেকে তাল থেকে সুর টান এসেছে। সুর। ওকে? আচ্ছা পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই। আচ্ছা এটা গেছে। ওকে। আমি খ্যাপা দুর্বা সেটা এটা তো আগেরই। আচ্ছা দাঁড়াও। আচ্ছা দেখো, আমি রুশে উঠে যাব ছুটে মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এটাকে যদি আমরা এভাবে করতে যাই যে হাবিয়া দোজক মানে কি? ৭ টি দোজকের একটি দোজকের নাম হচ্ছে হাবিয়া।
এই দোজক কয়টা? ৭ টা। ৭ টি দোজকের একটি নাম হচ্ছে ৭ টি দোজকের একটি হচ্ছে হাবিয়া। অর্থাৎ দোজকে কল্পনা করেছেন নিজেকে যে আমি রুশে উঠে যাব ছুটি মহাকাশ ছাপিয়া, মহাকাশ ছেড়ে আমি চলে যাব, মহাকাশের উপরে চলে যাব। ভয়ে সপ্ত নরক, এই যে নরক আছে সেই নরকের যেই বাসস্থানে যারা থাকেন বা হচ্ছে নরক পর্যন্ত আমাকে ভয় পাবে যে হাবিয়া দোজক নিভে, নিভে যায় কাঁপিয়া। অর্থাৎ নরকের আগুন পর্যন্ত, নরকের আগুন অগ্নি জ্বলতেছে সেগুলো আমাকে ভয় পায়। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। এই যে নরক হাবিয়া, হাবিয়া যে ৭ টা দোজকের একটা সেটা বললাম ওখানে, বা ৭ টা জাহান্নামের একটা যেটা হোক। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এখানে যদি আমরা খেয়াল করি যে পরশুরাম হচ্ছে বিষ্ণুর ৬ষ্ঠ অবতার অস্ত্র হিসেবে পশু বা কুঠার। আচ্ছা, বিষ্ণুর কিন্তু অবতারের শেষ নেই। অর্থাৎ বিষ্ণু নানার অবতারে পৃথিবীতে এসেছে। তার একটা অবতার। তো আমরা বললাম যে বিষ্ণু কৃষ্ণ হিসেবে এসেছেন, শ্যাম হিসেবে এসেছেন, নানান অবতারে রাম হিসেবে যেই হোক। তার একটা অবতারের নাম হচ্ছে যে বা তার একটা রূপের নাম এখানে রূপ হিসেবে কল্পনা করো। অবতার এটা একটা বিশ্লেষণ আলোচনা বা একটা বৃহৎ আলোচনা। একটা রূপ, সাধারণ একটা রূপ হিসেবে একটা তার মতো করে একটু চিন্তা করো। তাহলেই বুঝতে পারবা যে এখানে এই যে পরশুরামকে সেটাই কল্পনা করছেন যার অস্ত্র ছিল কুঠার এবং সে নিক্ষত্রিয় গর্ভীয় বিশ্ব এবং যা দিয়ে তিনি ধ্বংস করেছিলেন আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ তিনি তারপর শান্তি এনেছিলেন। এটাই বুঝে নাও। আচ্ছা, তারপরে যদি আমরা চলে যাই, আচ্ছা দেখো, আমি হল বলরাম স্কন্ধে, স্কন্ধে মানে কাঁধে বা কাঁধ। স্কন্ধ মানে কাঁধ, মানে হচ্ছে আমরা যেটাকে বলি এই যে এই অংশটাকে বলি কাঁধ। ওকে? হল মানে কি? হল মানে লাঙ্গল। যার অস্ত্র ছিল লাঙ্গল। ওকে? আচ্ছা, বলরাম, বলরাম হচ্ছে আ বলরাম কি? হ্যাঁ, শ্রীকৃষ্ণের ভ্রাতা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের ভ্রাতা বা ভাই ছিল। ভাই ছিল বৈমাত্রেয় মানে সৎ ভাই। ভাই কিন্তু সৎ ভাই। ওকে? শ্রীকৃষ্ণের সৎ ভাই ছিল বা রামের সৎ ভাই ছিল নাকি? শ্রীকৃষ্ণেরই সৎ ভাই ছিল সম্ভবত। হ্যাঁ, শ্রীকৃষ্ণেরই হবে। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অর্থাৎ পুরো পৃথিবী আমি উল্টে ফেলবো। অবহেলে নব সৃষ্টির মহানন্দে নতুন কিছু সৃষ্টি করব। এটা বোঝানো হয়েছে। এটা কে? কাজী নজরুল বলতেছে যে আমি নতুন কিছু সৃষ্টি করব। মহাবিদ্রোহী রণক্লান্ত। আমি রণক্লান্ত হব। আমি যুদ্ধে রণ মানে কি? মাঠে ক্লান্ত হব। আমি পরিশ্রান্ত হব। সেই দিন আমি সেই দিন হব শান্ত। আমি সেই দিনই শান্ত হব। পরিশ্রম করে আমি পরিশ্রম করতেই থাকবো। কিন্তু সেই দিন শান্ত হব যবে মানে যেদিন, যবে মানে কি? যেদিন উৎপীড়িতের মানে উৎপীড়িতের মানে কি? ক্রন্দন রোল, অর্থাৎ যারা নিপীড়িত হয়, ক্রন্দন রোল নিপীড়িত হয় যারা তাদের বোঝানো হয়। নিপীড়িত হয় যাদের তাদের বোঝানো হয় নিপীড়িত। ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আকাশে বাতাসে গরিব, দুঃখী, অসহায়, তারপর যারা কষ্ট পায় তাদের যেই কান্নার আওয়াজ সেটা আকাশে বাতাসে ধ্বনিবে না। তারপরে যদি আমরা কল্পনা করি অত্যাচারীর খড়গ কৃপান, অর্থাৎ যারা অত্যাচার করে কি দিয়ে তারা অস্ত্র দিয়ে করে খড়গ কৃপান। খড়গ মানে ধারালো বোঝায় সম্ভবত, কৃপান মানে অস্ত্র। কৃপান মানে অস্ত্রই থাকে। অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। ওকে? একজনে বলেছে কিভাবে মানে তলোয়ার। হ্যাঁ, তলোয়ার আর ভীম রণভূমে, ভীম মানে ভয়ানক, ওই যে ভীম ভয়ানক ওটা পড়ে আছি। রণভূমে অর্থাৎ এই ভূমিতে বা এই পৃথিবীতে হচ্ছে থাকবে না। কাদের অত্যাচার থাকবে না? এই হচ্ছে যারা হচ্ছে যে অত্যাচার করে বা হচ্ছে মানুষকে বিঘ্নিত করে বা কষ্ট দেয়। ওকে? সেদিন কবি শান্ত হবেন। এটাই বলেছে যে, "আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির।" এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে নজরুল। ওকে? সুতরাং এই পুরো কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম বলো? কমেন্টে জানাও। পুরো কবিতাটা বুঝে ভাবার্থটা কি বুঝছো? এটার মেইন ইনটেন্স মিনিং কি বুঝছো? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এর উদ্দেশ্য অর্থাৎ এর কি বলে যে লক্ষ্য বলতে গোলটাই কবিতাটা লেখার গোল এই কবিতাটার আচ্ছা নজরুল তো একটা উদ্দেশ্যে কবিতাটা লিখেছেন। এই কবিতাটা লেখার পিছনে একটা কারণ আছে। এই কবিতাটার আলাদা একটা ভাবার্থ আছে। এই কবিতার হচ্ছে আলাদা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এখন কে কি বুঝলা এটা কমেন্টে লেখো যে ভাই এই জিনিসটা বুঝছি। বলো তাড়াতাড়ি। আচ্ছা, একজনে বলছে লাঙ্গল দিয়ে যুদ্ধ করেনি। কিপার মানি তলোয়ার ওকে ফাইন। লাঙ্গল দিয়ে যুদ্ধ করেনি। একজন অত্যাচারীকে বধ করেছিল। হ্যাঁ, অত্যাচারীকে বধ করা যেমন সাপোজ আমি আমার বন্ধুর সাথে বন্ধু হচ্ছে বধ মানে অসৎ। ওকে? আমার বন্ধু কি অসৎ। এখন আমি তাকে মারছি। আমি তাকে মারছি। আমি তাকে মারছি।
এখন এটা কি আমার যুদ্ধের মধ্যে পড়ে না? এটা কি আমার হচ্ছে বিদ্রোহের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। আমি আমার দেশে একটা ঝামেলা হইলো। ওটাও কি এটা যুদ্ধের একটা অংশ, যুদ্ধের একটা পার্ট। সুতরাং যুদ্ধ মানে এরকম যে একটা দেশের বিরুদ্ধে একটা যে দেশে লেগেছে বা একটা বাহিনীর বিরুদ্ধে একটা বাহিনী লেগেছে, জাস্ট নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে আমি একটা জিনিসের প্রতিবাদ করছি। সেটাই হচ্ছে একটা যুদ্ধ বা সেটাই হচ্ছে ইটস লাইক ওয়ার। আচ্ছা, আচ্ছা আমি কমেন্ট পড়বো এখন। ওকে ৫ আ কম এই ক্লাসটা ৭-৮ মিনিটের মধ্যে ৬-৭ মিনিটের মধ্যে শেষ হবে। কিন্তু আমি কমেন্ট পড়বো। এই কমেন্টে কে কি বুঝলা সেটা আমি দেখব। তারপর হচ্ছে এই কবিতাটার মূল ভাবার্থ আমি আরেকবার বলে দেব এবং হচ্ছে এতগুলো লাইন পড়লাম এবং সেখান থেকে মূল লাইন কি গুরুত্বপূর্ণ সেটা আমি এখন এরকম মুখে বলবো আর তোমরা লিখবা। মানে পিছনের স্লাইডে আমি আর যাব না। আমি মুখে বলব যে এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা শুধু লিখবা। আমি শুধু এরকম ভাবে তাকিয়ে বলব আর তোমরা লিখবা যে ভাইয়া বলতেছে যে এই লাইনগুলো একটু মাথায় রাখতে মানে আমি ধর পুরো লাইন কিন্তু আমারও মনে নাই। কিন্তু আমি এভাবে বলব যে এই শব্দগুলো দেখো, এগুলো একটু বিশ্লেষণ কইরো এবং কি বোঝাতে চাইছেন এগুলো বলব। কিন্তু কথা হচ্ছে তোমরা এখান থেকে কি বুঝলা এবং হচ্ছে একেকজনের ধারণা দাও। আমি ২-১ মিনিট কমেন্ট করব শুধু। আচ্ছা ঐশী কোস্টা লিখেছে অন্যায়ের প্রতিবাদ আচ্ছা প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া। ওকে। জ্যোতি লিখেছে শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্যার একজনে একবারেই কমেন্ট করবা। তারপর হচ্ছে শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্যার প্রকাশ। আচ্ছা এখন করতে থাকো। আচ্ছা, অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ। ওকে লিখেছেন হচ্ছে সাহারা আক্তার। তারপর, তারপর লেখো তাড়াতাড়ি লেখো। আচ্ছা, রিসালাত লিখেছে অত্যাচারীর বিরুদ্ধে প্রবল কণ্ঠস্বর। যারটা বেশি ভালো হইবে আমি তার সেরকম ৪-৫ জনের নাম বলব। তাড়াতাড়ি লিখো। না এখন লিখো। আমি ৭-৮ জনের কমেন্ট পড়ছি। আরো পড়তে হবে তো। এবং এদের মধ্যে যাদেরটা ভালো হবে তার ৪-৫ জনের নাম আমি বলব। ওকে? জান্নাতুন নাইম লিখছে ব্রিটিশদের ক্ষমতার ভিত কাঁপানো হলো এটার ওকে। আচ্ছা ধরো আমি তো এতগুলো লিখলাম, এতগুলো কথা বললাম, বক করলাম। তারপর হচ্ছে এতগুলো লেখা লিখলাম। অনেক সময় অনেক বেশিরভাগ সেন্টেন্সেরই আমি শব্দার্থ পর্যন্ত বলে দিছি। এখন কথা হচ্ছে সাপোজ এখানে একটা কথা সেটা হলো যে আমি তো কিছু শব্দ এখানে ব্যবহার করেছি যে এটার অর্থ এটা বা এইটার দ্বারা কবি এটাকে নিজেকে কল্পনা করেছেন এটা বলেছি। ওই সমস্ত শব্দের থেকে নিজেকে একটা বাক্য বলো যে এরকম ভাই ২-৩ লাইনের মধ্যে কেউ বাক্য বলো। আচ্ছা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এটা তো সবচাইতে সিম্পল লাইন রে ভাই। এটা কে না বোঝে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিদ্রোহী কবিতা? নিজেকে একটা কিছু কল্পনা করে বলো না যে ভাই এরকম জিনিসটা একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাও। আচ্ছা নাসিমা খাতুন লিখেছে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা। ওকে, ওকে। আচ্ছা এবার শোনো। কবিতাটা আসলে কি? বিদ্রোহী কবিতাটা হচ্ছে একটা কল্পনার কবিতা। অর্থাৎ আমি আমার নিজেকে কল্পনা করছি। কি করছি? কল্পনা মানে এটাকে হচ্ছে ভাবা। আমি নিজেকে ভাবছি। তুমি আজকে ভাবছো যে তুমি জজ হয়ে গেছো। তুমি ব্যারিস্টার হয়ে গেছো। এটা কি ভাবা। সুতরাং বিদ্রোহী কবিতাটা হচ্ছে নিজে ভাবা। যে আমি অমুক, আমি এই দেব বা আমি এই হচ্ছে দেবতা। আমি এরকম, আমি এই ফেরেশতা। আমি হচ্ছে আ তোমার হচ্ছে কি বলে যে এই দেবীর ছেলে। এরকম ভাবনা ভাবা। আমি এর মতো রাজা, আমি এর মতো সুলতান, আমি এর মতো অমুক। এই ভাবাটাই হচ্ছে অর্থাৎ বিদ্রোহী কবিতার মেইন জিনিসটি হচ্ছে কল্পনা। বিদ্রোহী কবিতার ২ টা জিনিস আছে। একটা হচ্ছে কল্পনা আর একটা হচ্ছে প্রতিবাদ। কিন্তু তোমাদের এতগুলো কমেন্ট পড়লাম, কোন জায়গায় কল্পনা পাইলাম না। ধরো আমি কতবার কল্পনা বলেছি যেটা খালি শুধু কল্পনা করা। আচ্ছা নজরুল কি এর মধ্যে কোনটা ছিল? নজরুল কি এই যে এতগুলো লিখছে এর মধ্যে কিছুই ছিল না। শুধু ২ টা জিনিস ছিল কমন। একটা হচ্ছে কি বলে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশি আর এক হাতে রণতুর্য। অর্থাৎ ওই একটু প্রেমই ছিল। অর্থাৎ একটু কবিতা গান-টান লিখতেন বা ওই যে বাউলদের মতো এরকমই নজরুলের ২ টা গুণ। এছাড়া সব গুণে তো নিজে এক একভাবে চাটামি ছাড়ছে বলতে গেলে বা নিজেকে কল্পনা করছে।
সুতরাং মেইন জিনিসটাই হচ্ছে কল্পনা। আমি নিজেকে কল্পনা করছি। কেন কল্পনা করছি? আমি নিজেকে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য কল্পনা করছি। তোমরা অনেকে অন্যায়ের প্রতিবাদ লিখছো, কিন্তু কল্পনাটা বলো নাই। তার মানে কি? কল্পনা হচ্ছে এমন একটা শক্তি যেটা আমাকে অন্যায়ের ভিতকেও নাড়ায় দিতে পারে। সুতরাং এই যে আনন্দময়ীর আগমনে ওটাও কিন্তু একটা কল্পনা কবিতাই। বিদ্রোহীর মতোই আনন্দময়ীর আগমনে কল্পনার কবিতা, এবং সেই কবিতাটা লেখার ফলে হচ্ছে নজরুল জেলে যান। সুতরাং কল্পনা দিয়ে কবিতা লিখতেও কিন্তু মানুষ জেলে যায়। শুধুমাত্র বাস্তবিকভাবে বাস্তব কবিতা লিখলেই জেলে যায় এরকম না। সুতরাং কল্পনা দিয়ে যে অনেক কিছু প্রতিবাদ করা যায় সেটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়, যে কল্পনার মাধ্যমে আমি অন্যায়ের প্রতিবাদ করতে চাই, আমি অন্যকে সচেতন করতে চাই, আমি শত্রুর ভিত কাঁপাতে চাই। এগুলোই হচ্ছে যে তোমরা যতগুলো লিখছো সবই ঠিক, কিন্তু সবগুলোই হবে কল্পনার মাধ্যমে, সবগুলোই হচ্ছে আমি নিজেকে ভাববো ওই পজিশনে। তারপর এই ক্লাসটা শেষ হবে একটা গল্পের মাধ্যমে। গল্পটা কি? আ একটা জাহাজ ছিল। একটা জাহাজ কোথায় ছিল? আচ্ছা, ৯৪ অনেকে খাবার খাইতে গেছে বুঝছো? ১২০-৩০ জন ছিল। অনেকে খাবার খেয়ে আর হচ্ছে কি বলে যে জিকে ক্লাসের জন্য রেডি হবে। আ সাকিব ভাই। আচ্ছা যাক, গল্পটা দিয়ে শেষ করি। গল্পটা হচ্ছে একটা মাঝ সমুদ্র ছিল। গল্পটা খুবই শিক্ষণীয়। একটু মনোযোগ দিয়ে শুনো। একটা উত্তাল সমুদ্র, এই সমুদ্রের মধ্যে একটা জাহাজ। এখন ঝড়, প্রচন্ড ঝড়, রাত। ওই ঝড়ে ওখানে ৩০০ না না ৩০০ মানুষ ছিল ওই ইসের মধ্যে, জাহাজের মধ্যে। এখন প্রচন্ড ঝড়, জাহাজ একেবারে ডুইবে-টুইবে একেবারে সাইক্লোনের মতো সবকিছু তছনছ। এখন ওখান থেকে একজন বাইচা গেছে। ৩০০ জনের মধ্যে ২৯৯ জনই মারা গেছে। একজন বাইচা গেছে। বাইচা কোথায় গেছে? একটা বনের কাছে। বনের কাছে গিয়ে মানে ওই বনে জঙ্গলে বা পাহাড়ে ওখানে গিয়ে উঠছে, আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার পর ১ দিন থাকছে। থাকার পর কি হচ্ছে? তিনি ওই বনে জঙ্গলের ফল-টল খেয়ে বাঁচছে। এবং বাঁচার পরে প্রতিদিন সে এসে ওই যে সমুদ্রের পাড়ে এসে ওই বনের পাশে এসে বসে থাকতো যে কখন কোন জাহাজ এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আসতো না। দিনের পর দিন যায়, ৫ দিন, ১০ দিন, ১৫ দিন। কিন্তু আসে না। সে ওই ফলমূল খেয়ে বেঁচে আছে, বেঁচে আছে। এরকমভাবে সে চিন্তা করল না এভাবে তো বেঁচে থাকা যায় না। সে আগুনের ব্যবস্থা করল। এখন আগুনের ব্যবস্থা করতে কিভাবে আগুন জ্বালানো যায়, কাঠ দিয়ে কোনো ইট গ্যাস-ট্যাস না ছাড়া কিভাবে অন্যভাবে আগুন জ্বালানো যায় সেটার ব্যবস্থা করতে লাগলো। এবং পরবর্তীতে সে আগুন জ্বালাতে সক্ষম হলো এবং আগুন জ্বালালো এবং সেখানে চুলা-টুলা বানাইয়া হচ্ছে একটু মাছ-ঠাছ ধরতো। অর্থাৎ জেলের মতো ওখান দিয়ে হচ্ছে কাঠ-ঠাটের ইটি করে জাল-মাল দিয়ে মাছ-ঠাছ ধরে তারপর ওগুলো হচ্ছে আগুনে পুড়িয়ে-টুড়িয়ে খাইতো আর হচ্ছে ফলমূল খেয়ে এগুলো খেয়ে বাঁচত। এখন বাঁচতেছে, সে আল্লাহর কাছে প্রার্থনা করছে, "আল্লাহ আমাকে এখান থেকে বাঁচায় নাও।" প্রতিদিন ওখানে বসে থাকতো, মাসের পর মাস যায় বসে থাকতো আর প্রার্থনা করত। প্রতিদিন। এরকমভাবে ৩-৪ মাস কেটে গেছে। ওই লোকটা ওখানেই বসে আছে। ওই বনের পাশে, ওই সমুদ্রের পাশে বসে আছে যে, "আমি এখান থেকে কে উদ্ধার করবে?" ওকে? এবং প্রতিদিন সে জন্তু-জানোয়ারের ভয়ে থাকে। নাহলে তো সারা জীবন একা থাকতে হবে, অথবা জন্তু-জানোয়ারের ভয়ে থাকতে হবে, বা অথবা এই অপেক্ষায় থাকতে হবে কোন সময় আমি মারা যাই। সুতরাং এরকম করতেছে, একদিন সে ঘুমিয়ে পড়ল। ঘুমের থেকে মানে কি বলে যে, সে যখন ঘুমিয়ে পড়ল কোথায়? ঘুমিয়ে পড়ল সমুদ্রের পাড়েই, ওই চিন্তা করতে। এখন ঘুম থেকে উঠে দেখে তার যেই হচ্ছে ঘর যে বানিয়েছিল থাকার জন্য, ঘর-টর সব পুড়ে ছারখার। একটা ঘর তৈরি করেছিল থাকার জন্য। চুলা-টুলা বানাইলো আমি বললাম। পুড়ে সব ছারখার। এখন সে আল্লাহর কাছে বলল, "আল্লাহ তোমার কাছে এত প্রার্থনা করলাম যে এখান থেকে আমাকে উদ্ধার করার জন্য তুমি একটা ব্যবস্থা করো, কাউকে পাঠাও, কিছু করো।" সে তা তো হলোই না, আবার ঘর-টর পুড়িয়ে ফেললা। এরকম হলো। সে চিৎকার করতে লাগলো যে, "এরকম হইছে কেন? আল্লাহ এরকম আমার জীবনে ঘটলো কেন?" চিৎকার করতে লাগলো। হা-হুতাশ করতে লাগলো। তার ঠিক পরের দিনই তার ঠিক পরের দিনই একটা জাহাজ আসলো সমুদ্রের ওই দিক থেকে এবং সে তো খুব খুশি। এবং সে জাহাজের নাবিককে জিজ্ঞেস করলো আসার পর যে, "আপনি জানলেন কিভাবে? আপনারা আমার খোঁজ পেলেন কিভাবে যে এখানে একজন মানুষ আছে?" তখন জাহাজের নাবিক বলল, "আকাশের যে কালো ধোঁয়া সেগুলো দেখে আমরা টের পেয়েছি।" এখন আকাশের কালো ধোঁয়া ওই ব্যক্তির মনে প্রশ্ন আসলো যে, "আকাশের কালো ধোঁয়াটা আসলে কিসের?" আকাশের কালো ধোঁয়াটা আসলে ওই যে তার ঘর আগুনে পুড়ে গিয়েছিল, ওই আগুনের ধোঁয়ার ওইটাই হচ্ছে তার আকাশের ধোঁয়া হয়ে ওখানে ছিল। এখন ওইগুলাই যে দেখছে হচ্ছে দূরের মানুষজন বা দূরের থেকে জাহাজ দেখছে। ওইটা দেখেই তাকে উদ্ধার করতে ওখানে আসছে। সুতরাং আল্লাহ কিন্তু সে কিন্তু আল্লাহর কাছে কমপ্লেইন করছিল যে, "আল্লাহ এরকম আমার ঘর পুড়লো কেন?" হা-হুতাশ করছে। কিন্তু আল্লাহ যেটা করছেন কিসের জন্য করছেন? ভালোর জন্যই করছেন। সুতরাং তার ঘরটা আগুনে পুড়ে গেছে। কিন্তু কি করলো? সেখান থেকে উদ্ধার হয়ে গেল। এটা ভালো করলো কে? আল্লাহ করলো। সুতরাং যাদের ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই তাদের অন্য কোনো ইউনিভার্সিটিতে হবে। আবার যারা পরীক্ষা দেবে, যাদের হবে না তাদেরও অন্য ইউনিভার্সিটিতে হবে। সুতরাং কোন চিন্তা করার দরকার নাই। নিজে পড়তে থাকো, পরিশ্রম করতে থাকো। তোমার ভাগ্যে যেটা লেখা আছে আল্লাহ ভালোর জন্যই লিখছে। তোমার ঘর যদি পুড়েও যায় ওটা আল্লাহ ভালোর জন্যই লিখছে। তোমার চান্স যদি না হয় ওটাও আল্লাহ ভালোর জন্য লিখছে। এটা হচ্ছে এই গল্পের মূল শিক্ষা। বুঝাতে পারছি? আচ্ছা, একজন লিখছে, "হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন।" অবশ্যই সৃষ্টিকর্তা
যা করেন মঙ্গলের জন্যই করেন। সৃষ্টিকর্তার কাছে মানে সৃষ্টিকর্তা আমাকে যেখানে রেখেছেন, আমাকে যেখানে দিয়েছেন, আমি যেখানে ভূখণ্ডে আছি, আমি যেই ঘরে আছি সবকিছুই সৃষ্টিকর্তার। ওকে বুঝাইতে পারছি যে আমাদের খারাপের মধ্যেও ভালো কিভাবে লুকিয়ে থাকে বুঝাইতে পারছি? মেইন লাইনটা বুঝাইতে পারছি যে ঘরটা পুড়ে গেল কিন্তু তারপরও ওই লোকটা ওখান থেকে উদ্ধার হইল। তার যে একটা ঘর বানাইছে অনেকদিন কষ্ট করে ওখানে থাকার জন্য, সেখান থেকে ওই ঘরটা পুড়ে যাওয়ার পরও সেখান থেকে উদ্ধার হইল এবং সে ওই ঘরটা পোড়ার জন্য আল্লাহর কাছে কমপ্লেইন করছে এবং হাউ-তাস করছে, চিৎকার চেঁচামেচিও করছে একা। সুতরাং অনেক সময় আমাদের খারাপও ভালো বই আনতে পারে। সুতরাং তোমাদের ক্লাস একটু পরে নেবে হচ্ছে তোমার কি বলে? যে জিকে ক্লাস নেবে কে? জিকে ক্লাস নেবে হচ্ছে তোমার এই যে বিদ্রোহী কবিতার বাস্তবতা, গুরুত্ব এবং কেন এটা শিখলাম এবং কি শিখলাম ওই একই কথা কল্পনা। ইঠি এটা তো গেলই। তারপর হচ্ছে থ্যাংক ইউ ফরম সিরাওয়ারা ফয়সাল ভাইয়া। তোমাদের ক্লাসটা এখানেই শেষ। পড়াশোনা করো। পড়াশোনা করলে কিছু না কিছু ফল আসবে এবং নিজের মনকে রিল্যাক্স রাখার চেষ্টা করো। হাসি, ফানি মুড এ এরকমভাবে সবকিছু মিলিয়ে সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো। কোন সমস্যা হলে আমাকে নক দিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।